রুক্মিণীর এই রূপ দেখে কিছুক্ষণের জন্য নিজের চোখ বন্ধ করে নিতে বাধ্য হল রণজিৎ। কোনো মানুষের এরকম পরিণতি কিভাবে সম্ভব সে কল্পনা করতে পারেনি। আপনারা শুনছেন লেখিকা নবনীতা বোসের কলমে প্রেতবুহ। রাত তখন গভীর, চারিদিকে নিশ্চিদ্র অন্ধকার। আকাশে আজ চাঁদের দেখা নেই। কোথাও একটা কাল পেঁচা ডেকে উঠছে মুহুর্মুহু। এই রাতে সমগ্র মানব জগৎ নিদ্রা গেলেও একজন জেগে আছেন, তার মনের গভীর ক্ষত নিবারণের জন্য। সে আজ সম্পূর্ণ একা, নিঃস্ব, কিন্তু অসহায় নয়। তার মনের ক্ষতস্থানটি এখনো শুকায়নি, কোনোদিন শুকাবেও না, কারণ সে তার সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়ে আজ সর্বশান্ত। যে পরিবারের জন্য সে জীবন পর্যন্ত বিপন্ন করেছিল, সেই পরিবারই অসময়ে তার পাশে দাঁড়ায়নি। তাই তার শান্ত ঝুঁকে যাওয়া কায়ার পিছনে জ্বলছে এক প্রতিশোধের আগুন। সেই আগুন না নিভিয়ে তার এ জন্মে শান্তি নেই। ওম হ্রিং হ্রিং শ্রীং হ্রাং হ্রিং হুম নমো ভগবত মহাবল পরকামায় ভূত প্রেত পিশাচ শাকিনী ডাকিনী যোগিনী নামারি মহামারী চক্রাকুশ বৈরব বেতাল গ্রহ রাক্ষসীয় আমখানি নহন ভঞ্জয় ভঞ্জয় মার মার শিক্ষায় শিক্ষায় মহামারেশ্বর রুদ্রপতর হুম ফট স্বাহা। জঙ্গলের মধ্যে উঁচু স্থানটিতে জ্বলছে যজ্ঞের আগুন। উন্মুক্ত শরীরে গলায় রুদ্রাক্ষের মালা আর কপালে সিঁদুরের লম্বা টিপ পরে বসে আছেন শম্ভুনাথ। তার উচ্চারিত মন্ত্রের শব্দে আকাশ বাতাস কেঁপে উঠছে। সামনে সাজানো আছে মানুষ সমেত আরো জন্তু জানোয়ারের 5টি মাথার খুলি। পাশে পড়ে আছে সদ্য বলি দেওয়া 3টি ছাগলের মুন্ডহীন দেহ। মুন্ডগুলি সমর্পণ করা হয়েছে কোনো এক অজানা শক্তির উদ্দেশ্যে। সেই অজানা শক্তিকে মন্ত্রের মাধ্যমে জাগানোর চেষ্টা করছে শম্ভুনাথ। বহুদিনের অনভ্যাস, কিন্তু প্রেত জাগানোর মন্ত্র এখনো ভুলে যায়নি সে। প্রতাপগড় রাজবাড়ির অত্যাচারে আজ সর্বহারা পিতা সে। প্রতাপগড় রাজবাড়ির ছেলে মৃগাঙ্ক তার মেয়ে কুসুমকে খুন করেছে। আইনত শাস্তি পেলেও মৃগাঙ্ক এখনো বেঁচে। কুসুম হয়তো মৃগাঙ্কর শাস্তি হওয়ায় শান্তি পেয়েছে, কিন্তু এখনো শান্তি পায়নি শম্ভুনাথ। সে আবারও ফিরে পেতে চায় কুসুমকে, আর সেই কারণেই কুসুমের কঙ্কালটাকে আজও অবধি যত্ন করে রেখে দিয়েছিল সে মাটি চাপা দিয়ে। তাকে দাহ করেনি, কারণ সে অপেক্ষা করছিল এই দিনটির জন্য। এই মহাযজ্ঞের মাধ্যমে সে আহ্বান করতে চায় নিজের একমাত্র মেয়ে কুসুমের আত্মাকে। তার সামনে শোয়ানো আছে কুসুমের কঙ্কালটা। বিভৎস কঙ্কালটাকে দেখে মনে হচ্ছে সেই সমস্ত ঘটনা প্রত্যক্ষ করে আকাশের দিকে তাকিয়ে নিজের সমস্ত দন্ত বিকশিত করে হাসছে। কুসুম, কুসুম, ফিরে আয় মা, ফিরে আয়। ফিরিয়ে দাও আমার কুসুমকে, ফিরিয়ে দাও। শুনতে পাচ্ছ তুমি? ফিরিয়ে দাও আমার কুসুমকে। শম্ভুনাথ নিজের 2 হাত আকাশের দিকে তুলল। নিজের গুরু গম্ভীর কণ্ঠে অদৃশ্য কারো কাছে বারংবার চাইতে থাকলো তার মেয়ে কুসুমকে। ঠিক সেই সময়ে খুব কাছেই কোথাও সশব্দে বজ্রপাত হলো। হঠাৎ করে কোথাও থেকে ঝোড়ো বাতাস বইতে শুরু করলো। তাতে যজ্ঞের আগুনের শিখা সামান্য কেঁপে উঠলেও কোনো মন্ত্র বলে
সেটার উপর বাতাসের তেমন কোনো প্রভাবই পড়ল না। হঠাৎ একটা অমানবিক শব্দ ভেসে আসতে লাগলো খুব কাছে থেকেই। শব্দটা তীব্র থেকে ধীরে ধীরে তীব্রতম হয়ে গেল। এইবারে নিজের চোখ খুলে তাকালো শম্ভুনাথ। দেখল সামনে দাঁড়িয়ে আছে এক বীভৎস কঙ্কাল। এক নারকীয় ক্ষুধা প্রকাশ পাচ্ছে তার গোঙানিতে, যেন কতদিন রক্তের স্বাদ পায়নি সে। বিস্ময়ের সাথে তাকিয়ে দেখল শম্ভুনাথ তার দিকে, কিন্তু কুসুমের কঙ্কাল তো এখনো শুয়ে আছে নিজের জায়গায়। এ কি? এ তো কুসুমের কঙ্কাল নয়, তবে কে? নিজের ক্ষুধা নিবারণের জন্য কঙ্কালটা ঝাঁপিয়ে পড়ল সামনে রাখা মুন্ডহীন ছাগলের শরীরগুলোর উপরে। দেহের হাড় মাংস কচমচিয়ে খেতে থাকলো বিভৎস কঙ্কালটি। লাল রক্তে রাঙিয়ে তুলল তার সারা মুখ। এই প্রথম শম্ভুনাথের কপালে ভাঁজ পড়ল। খাওয়া থামিয়ে হিংস্র মুখের মাথাটা ঘুরিয়ে দেখল কঙ্কালটা। চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরিয়ে এলো। আধ খাওয়া ছাগলের দেহটাকে ধরে দুই হাত দিয়ে দুদিকে ছিঁড়ে ফেলল। দিয়ে উঠে দাঁড়ালো কঙ্কালটা। উচ্চতায় সে এখন বিশাল আকার ধারণ করেছে। আকাশের দিকে তাকিয়ে একটা হুঙ্কার ছাড়ল সে। সেই হুঙ্কার এত তীব্র যে শম্ভুনাথ নিজের হাত দিয়ে নিজের কান ঢাকল। তারপর হঠাৎ করে বড় বড় পা ফেলে ছুটতে শুরু করল সে সামনে লোকালয়ের দিকে। ধীরে ধীরে তাকে অন্ধকারে মিলিয়ে যেতে দেখল শম্ভুনাথ। কুসুমের কঙ্কালটা আগের অবস্থাতেই পড়ে রইল একধারে। মাথায় হাত চাপড়াতে চাপড়াতে শম্ভুনাথ আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, হায় ঈশ্বর, এ আমি কি করলাম? এ কাকে জাগিয়ে তুললাম আমি? এ তো আমার কুসুম্মা নয়, এ অন্য কোনো এক বিভীষিকা। কোনো এক নরকের দ্বার উন্মুক্ত করে আমি বের করে এনেছি এই ভয়ঙ্কর পিশাচকে, আর ঠেলে দিয়েছি তাকে এই পৃথিবীর বুকে। আজ থেকে তার অত্যাচারে হয়তো অনেক মায়ের কোল খালি হতে চলেছে। আমাকে সাহায্য করো মহেশ্বর, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। তারপর নিজের হাতে মুখ ঢেকে ফেলল ভীষণ ভীষণ অপরাধ বোধে। বেশ কিছুক্ষণ নিস্তব্ধ বসে থাকার পর উঠে দাঁড়ালো শম্ভুনাথ। তারপর নিজের উদ্দেশ্যেই বলল, না, এইভাবে থেমে থাকলে চলবে না। এ যখন আমারই ভুল, তখন আমাকেই এই বিভীষিকাকে ধ্বংস করার উপায় বের করতে হবে। এই বলে আবারও নিজের স্থানে গিয়ে বসল শম্ভুনাথ। অন্ধকার ফাঁকা রাস্তাটা ধরে ছুটে চলেছে কঙ্কালটা। ভীষণ ক্ষুধার্ত সে। একটা ভয়ঙ্কর প্রেতকে জাগিয়ে তুলে এই পৃথিবীর বুকে একা ছেড়ে দিয়েছে শম্ভুনাথ। কিন্তু এই ভয়ঙ্কর পিশাচ এখনো জানে না তার লক্ষ্য কি। কাছেই একটা গ্রামের সীমানায় এসে থামল সে। বাতাসে মাংসের গন্ধ পেয়েছে সে। দূরে প্রচুর ঘরবাড়ি চোখে পড়ল তার। গোটা গ্রাম এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তার মুখে একটা ক্রূর হাসি ফুটে উঠল। ধক করে জ্বলে উঠল তার চোখ দুটো। ধীর পায়ে প্রতিটা বাড়ির পাশ দিয়ে হেঁটে চলল সে। তার পিছন পিছন এগিয়ে চলেছে একটা কালো অন্ধকার। শত শত দুঃখ, মহামারী আর হাহাকারের প্রতীক সেই অন্ধকার। ধীর গতিতে হঠাৎ আকাশের চাঁদটাও ঢেকে গেল কালো মেঘের আড়ালে। প্রচণ্ড বজ্রপাতে চারিদিক কেঁপে উঠল। ঠিক সেই সময় সে খুব কাছেই কোথাও রক্তের গন্ধ পেল। একটা বাড়ির আড়াল থেকে সে দেখল একজন গ্রামবাসীকে দরজা খুলে বেরিয়ে আসতে। সম্ভবত সে প্রকৃতির টানেই বাড়ির বাইরে বেরিয়ে এসেছে। কঙ্কালটা হঠাৎই একটা ধোঁয়ার কুণ্ডুলির আকার ধারণ করে তার পিছন পিছন চলতে থাকল। এদিকে সেই ব্যক্তি তার বাড়ির পিছনের দিকে এসে থামল। কিন্তু হঠাৎই একটা চাপা গোঙানির শব্দে তন্দ্রা কেটে গেল তার। পথ চলা থামিয়ে দিয়ে
সন্দিগ্ধ নজরে চারপাশটা দেখে নিল সে। কাউকে দেখতে না পেয়ে নিজের মনেই একটা তাচ্ছিল্যের হাসি হেসে উঠল। তারপর আবারও বাড়ির পিছনের পচা ডোবাটার দিকে ফিরতেই সে হঠাৎ করে একটা ধোঁয়াকে তার সামনে জড়ো হতে দেখল। ভীষণ আশ্চর্য হয়ে সে তাকিয়ে রইল সেই ধোঁয়ার কুণ্ডুলির দিকে। হঠাৎ সেই কুণ্ডুলির মধ্য থেকে একটা বীভৎস কঙ্কালের মুখ বেরিয়ে আসতেই ভয়ে আর্তনাদ করে কয়েক পা পিছিয়ে মাটিতে পড়ে গেল সে। তাকে এক মুহূর্ত সময় না দিয়ে দুটো শক্ত হাড়যুক্ত সাঁড়াশির মতো মাথাটা চেপে ধরল। তারপর এক নিমেষে মাথাটা ঘুরিয়ে দিল সম্পূর্ণ পিছন দিকে। তার নিথর হাঁ করা মুখটা এখন কঙ্কালের হাতের মুঠোয় ধরা। কঙ্কালটা তারপর মহানন্দে তার শরীরটাকে তৃপ্তি করে ভক্ষণ করল, আর শেষে তারই রূপ ধারণ করে কিছুক্ষণ পরে মাথাটা তুলে আকাশের দিকে তাকিয়ে অট্টহাসি করে উঠল। মুখে তার ক্রূরতার ঝিলিক খেলে যাচ্ছে। তার পরক্ষণেই উঠে দাঁড়িয়ে সে এগিয়ে গেল বাড়িটার দিকে। সশব্দে দরজাটা খুলে ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। সকাল থেকেই আকাশে মেঘ জমেছে আজ। যদিও বর্ষাকালে আকাশের এরকম মনমরা অবস্থা ভীষণ স্বাভাবিক। গ্রামের চাষিরা আজ মাঠ থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিল। জেলেরাও আবহাওয়ার অবনতির পূর্বাভাস পেয়ে আজ তাড়াতাড়ি নিজেদের কাজকর্ম সেরে যে যার ঘরে ফিরে এসেছে। আসন্ন বৃষ্টির আশঙ্কায় গ্রামের আর সকল মানুষ বাড়িতে থাকলেও হরিপদর বাড়িতে থাকা সম্ভব নয়। তাকে আজ যেতেই হবে প্রতাপগড়ের রাজবাড়িতে। সেখানে যে আজ নতুন লোকজন আসছে। বাড়ির কর্তা প্রতাপ রায়চৌধুরী আজ বহুদিন হয়েছে পরিবারের সকলকে নিয়ে পাকাপাকিভাবে ঠাঁই জমিয়েছেন শহরে। যদিও কথাটা মনে পড়তেই হেসে ফেলল হরিপদ। মনে মনে ভাবল, বাড়ির সকলকে নিয়ে, বাড়ির সকলে বলতে আর কে আছে? ওই গিন্নিমা আর ছোট বউরা। আর ছোটবাবুর তো স্থান হয়েছে আপাতত ওই জেলে। ওই যে বাড়ির নিত্যদিনের পূজারী শম্ভুনাথের মেয়ে কুসুমকে ফোন করলো না, বড় বড় বাড়ির সব বড় বড় কেচ্ছা, আর আমাদের মতো গরিবদের নুন আনতে পান্তা পুরোই। কথাগুলো ভাবতে ভাবতেই সে এগিয়ে এসে দাঁড়ালো রঘুর বাড়ির সামনে। তার বাড়ির অবস্থা দেখে চমকে গেল হরিপদ। সারা বাড়িতে একটা থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে আজ। বৌঠানকেও কোথাও দেখা যাচ্ছে না। ছেলে পিলেগুলো অন্য সময়ে সারা বাড়ি দাপিয়ে বেড়ায়, কিন্তু আজ যেন সম্পূর্ণ বাড়িটাকে নিস্তব্ধতা গিলে খেয়েছে। বাড়ির উঠোনে প্রবেশ করে হরিপদ বুঝতে পারল আজ সকালে উঠোনে ঝাঁটও পড়েনি। এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আছে শুকনো পাতা আর ডালপালা। হরিপদ বাড়ির উঠোনে দাঁড়িয়ে রঘুর নাম ধরে ডাকল দুবার, রঘু, রঘু, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। বেশ আশ্চর্য হয়ে দ্রুত পায়েই বাড়ির দরজার কাছে পৌঁছে গিয়ে দরজার কড়াটা ধরে নাড়ালো কয়েকবার ডাকাডাকির পর দরজার পাল্লাটা সশব্দে খুলে গেল। ঘরের মধ্যে নিশ্চিদ্র অন্ধকার। দরজা খুলে রঘু হরিপদর সামনে এসে দাঁড়ালো। রঘুর মুখটা দেখে চমকে গেল সে। রঘুর স্থির চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না হরিপদ। চোখের মণি দুটো অস্বাভাবিক রকমের ঘোলাটে দেখাচ্ছিল তার। মুখের সমস্ত রক্ত যেন শুষে নিয়েছে কেউ। এক দৃষ্টে তাকিয়ে আছে সে হরিপদর দিকে, যেন তাকে সে চিনতেই পারেনি। হরিপদ এবারে রঘুকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, এ কি রে রঘু, তুই এখনো তৈরি হসনি? আরে আমাদের যে রাজবাড়ি যেতে হবে, আজ নতুন লোকজন আসবে সেখানে। আর
আরে ওই যে সব ওই ওই সিনেমার বাবুরা সব আসবে না, আমাদের যে ওই বাড়িটা পরিষ্কার করার দায়িত্ব দিয়েছে হারাধন, জানিস না নাকি? বেশ কিছু পয়সার কামাই হবে রে। আরে বুঝতে পারছিস না? কথাগুলো এক নাগারে বলে কিছুক্ষণ তাকিয়ে রইল হরিপদ রঘুর মুখের দিকে। রঘু এখনো ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, যেন তার কোনো কথাই রঘুর বোধগম্য হচ্ছে না। এবার হরিপদ কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, বউঠানকে দেখছি না কেন? বলে একবার ঘরের দিকে তাকালো সে। তাকে কিছুটা আড়াল করে দাঁড়িয়ে রঘু বলল, বাপের বাড়ি গেছে। হ্যাঁ রঘু, তোর কি কি হয়েছে রে? গলাটা এরকম লাগছে কেন? হ্যাঁ, কাল রাতে ঠান্ডা লাগিয়েছিস নাকি? আচ্ছা ঠিক আছে, চল চল চল, এবারে চল, এর চেয়ে বেশি বেলা করলে আবার বৃষ্টি নামবে। কথাটা বলেই হরিপদ বাইরে বেরিয়ে এসে দাঁড়ালো। হরিপদর কথা শুনে রঘুর ঠোঁটের কোণে এক ঝলক বাঁকা হাসি খেলে গেল। রঘু ঘরের দৌড়টা ভেজিয়ে এসে হরিপদকে বলল, চলো যাই এবার। হরিপদ একটা সম্মতিসূচক মাথা নেড়ে এগিয়ে গেল সামনের রাস্তা ধরে। ওদিকে হরিপদ যদি একটুও খেয়াল করত তাহলে দেখত ঘরের অন্ধকারে খাটের পাশে পড়ে আছে তিনটে রক্তাক্ত মৃতদেহ, যেগুলো রঘুর স্ত্রী আর তার দুই ছেলের। মৃতদেহগুলোর হাত পা ছিন্ন ভিন্ন, আর তাদের দেহ বেশ কিছুটা অংশ খেয়ে ফেলেছে কাল রাতের রঘুরূপী পিশাচ। গ্রামের পাশের রাস্তাটা ধরে হেঁটে চলেছে হরিপদ, তাকে অনুসরণ করে চলেছে রঘু। একবার আকাশের দিকে তাকিয়ে দেখল হরিপদ, এই বৃষ্টি নামলো বলে। পিছনে থাকা রঘুকে চেঁচিয়ে হরিপদ বলল, বৃষ্টি নামলো বলে এই বেলা একটু পাটা চালিয়ে জোরে জোরে চল না রে রঘু। আরে এই যদি বৃষ্টির মুখে পড়ি না, আর রক্ষে নেই রে। কথাটা বলেই প্রায় ছুটতে লাগলো হরিপদ। কিছুটা দূরে দেখা যাচ্ছে প্রতাপগড় রাজবাড়ির ফটক। হরিপদ আঙুল তুলে দেখালো রঘুকে, ওই দেখ বড় বাড়ির ফটকটা দেখা যাচ্ছে রে। ঠিক সেই সময় হঠাৎ চারিদিক অন্ধকার করে ধুলোর ঝড় উঠল। তাতে চোখ মেলে তাকানো দায়ী হলো হরিপদর পক্ষে। রঘুর দিকে না তাকিয়েই সে বলল, আরে আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? আরে দৌড় লাগা, দৌড়। আরে বাড়িটা তো খুব দূরে নয়। বলেই সে দৌড় লাগালো মূল ফটকের দিকে। বাড়ির ফটকের ভেতর ঝুল বারান্দার নিচে পৌঁছে হরিপদ এবার নিশ্চিন্ত হল। কিন্তু পিছনে ফিরে তাকাতেই তার মনে হলো রঘু যেন শূন্যে উড়ে এসে দাঁড়ালো ঠিক তার মুখের সামনে। রঘুর ওভাবে হুট করে তার মুখের সামনে আবির্ভূত হওয়ায় চমকে কয়েক পা পিছিয়ে গেল হরিপদ। বাইরে ঝড় তার তাণ্ডব লীলা চালাচ্ছে সমানে। ওদিকে আপাতত রঘু আর হরিপদ বাড়ির সামনের দিকে বারান্দার নিচে একটা আশ্রয় পেলেও ঝড়ের প্রকোপ থেকে নিজেকে বাঁচাতে পারছিল না পুরোপুরিভাবে। হরিপদ মনে মনেই বলে উঠল, হারাধনের তো এখানে চাবি নিয়ে দাঁড়িয়ে থাকবার কথা ছিল, কিন্তু ওকে তো ধারে কাছে কোথাও দেখতেও পাচ্ছি না। এই রঘু, তুই একটু এখানে দাঁড়া, বুঝলি? আমি একবার বাড়ির পিছন দিকটা দেখে আসি। কথাটা বলে ঝড়ের মধ্যেই চলে গেল বাড়ির পেছনের দিকে। বাড়ির পেছনের দিকে যে কোনো মানুষের চিহ্ন মাত্র থাকা সম্ভব নয় সেটা হরিপদ সেখানে গিয়েই বুঝে গেল। পিছনে একটা মরা পাতকুয়া, আর তার আশপাশে কাঁটা ঝোপে ঢেকে রয়েছে। কোনোভাবেই সেই কাঁটা ঝোপ বাঁচিয়ে তার পক্ষে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাও দুবার হারাধনের নাম ধরে ডাকলো হরিপদ, হারাধন, হারাধন, হারাধন। কিন্তু প্রত্যুত্তরে কিছু শুনতে না পেয়ে সে চলে আসার জন্য পিছন ফিরতেই রঘুকে তার পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে আবার চমকে গেল। হ্যাঁ রঘু, তুই এখানে? আকাশ কালো মেঘে ঢেকে থাকার ফলে দিনের বেলাতেও কেমন একটা আধো অন্ধকার সৃষ্টি হয়েছে চারদিকে। সেই অন্ধকারের মধ্যে সে দেখতে পেল
চারপাশ থেকে একটা কালো ধোঁয়ার বলয় ঘিরে রেখেছে রঘুর শরীরটাকে। হরিপদকে বিশেষ আশ্চর্য হবার সুযোগ না দিয়ে হঠাৎই তার সামনে রঘুর শরীরটা দুভাগে ভাগ হয়ে গেল মাঝখান থেকে। এরকম ভয়ঙ্কর দৃশ্য সে আগে কোনোদিনও দেখেনি। চারিদিকে রক্ত মাংসের টুকরো ছিটকে পড়তে লাগলো। হাঁ করে সেদিকে তাকিয়ে আছে হরিপদ। গলা দিয়ে যেন একটা ক্ষীণ শব্দ ঠেলে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু হঠাৎ করেই রঘুর ভিতর থেকে বেরিয়ে এলো একটা আস্ত নরকঙ্কাল। আর দেখতে দেখতে কঙ্কালটা বিকট রকমের বড় হতে লাগলো। হরিপদ এবারে পালিয়ে যাওয়ার জন্য একটা শেষ চেষ্টা করল, কিন্তু পারল না। কঙ্কালটা হঠাৎ করেই হরিপদর মুন্ডুটা তার হাত দিয়ে ধরে পিছন দিকে ঘুরিয়ে দিতেই একটা মট করে শব্দ হলো, আর সঙ্গে সঙ্গে হরিপদর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। বাইরে থেকে ঠিক তখনই হারাধনের গলা শোনা গেল। হরিপদ, হরিপদ। হরিপদর নাম ধরে হারাধন ফটকের সামনে দাঁড়িয়ে ডাকছে। নিজের লম্বা দাড়িতে হাত বোলাতে বোলাতে হারাধন ভাবল, তাহলে এই ঝড় বৃষ্টির জন্য হরিপদরা কি আজ আসেনি? তাহলে তো ভীষণ মুশকিলে পড়তে হবে আমাকে। যত সব আহাম্মকের দল। কাল সিনেমার জন্য লোকজন এসে যাবে সকাল হলেই। আর ঝাড়া মোছা না করলে তো বিপদে পড়তে হবে। ওরে বাবা, একা যে এই রাজবাড়িতে ঢুকবো তাও তো সম্ভব নয়। এই বাড়ির পুরনো কাজের মেয়ে বিনতির মুখে শুনেছি এই বাড়িতে নাকি ভূত আছে। না না, মরে গেলেও আমি এই বাড়িতে একা ঢুকছি না। থাক বাবা পয়সা, আন থাকলে সব হবে। এইসবই ভেবে সে চলে যেতে যাচ্ছিল রাজবাড়ির দিকে। ঠিক তখনই বাড়ির পেছন থেকে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এলো হরিপদ। ঘাটটা সামান্য বেঁকে আছে তার, কিন্তু সেসব দিকে নজর না দিয়ে হারাধন একটু বিরক্ত গলাতেই হরিপদকে বলল, কখন থেকে ডাকছি, ওদিকে কি করছিলি এতক্ষণ? খিদে পেয়েছিল তাই খাচ্ছিলাম। ওদিকে কোথায় খাবার পেলি তুই? সঙ্গে ছিল। কথাটা শুনে হারাধনকে আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে আবার বলল, হারাধনদা ভেতরে যাবে না? হরিপদর প্রশ্নে ঘোর কাটল হারাধনের। সে একটু ব্যস্ত হয়েই হরিপদকে বলল, হ্যাঁ হ্যাঁ, মেলা কাজ পড়ে আছে, চল দেখি, আমার সাথে আয়। কথাটা বলেই হারাধন বাড়ির দিকে চলে গেল। হরিপদ তাকে অনুসরণ করল। ঠিক তখনই আকাশ বাতাস কাঁপিয়ে খুব কাছেই কোথাও একটা বাজ পড়ল। হারাধন আর হরিপদ ঢুকে গেল বাড়ির ভেতর। সঙ্গে সঙ্গে বৃষ্টি নামলো বেশ জোরে। আশা করি আজ এই বৃষ্টির জল ধুয়ে দেবে বাড়ির পিছনের পাতকুয়ার কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তের দাগ আর মাংসের টুকরোগুলো। ছাদে ওঠার সিঁড়িটা ধরে খুব সন্তর্পণে উঠে চলেছে রুক্মিণী। তার জানার ভীষণ ইচ্ছা সারা রাত ধরে ছাদের উপরে কারা নৃত্য করে বেড়ায়। আজ কয়েকদিন হলো সে একটা সিনেমার গ্রুপের সাথে এসেছে এই প্রতাপগড়ের রাজবাড়িতে। সিনেমার মুখ্য চরিত্রে সে নায়িকার পাঠ করছে। কিন্তু সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যদি এইভাবে রোজ রাত্রে নিদ্রাভঙ্গ হয়, কথাটা ভেবে একটু বিরক্তই হলো সে। আজ দেখেই ছাড়বে সে রাতে কে ওর এইভাবে রোজ নিদ্রাভঙ্গ করে। সিঁড়ি দিয়ে কয়েক পা ওঠার পরেই হঠাৎ এক ঝলক বাতাস বয়ে এলো তার উপর দিয়ে। সঙ্গে সঙ্গে শুনতে পেল কয়েকটা বাদুড়ের কিচকিচ শব্দ। প্রতিটা সিঁড়িতেই হলুদ রঙের ইলেকট্রিকের আলো জ্বলছিল, কিন্তু এই ম্লান হয়ে যাওয়া হলুদ আলো তার চারপাশের অন্ধকারটুকুই শুধু কাটাতে পেরেছে। সেই ম্লান হয়ে যাওয়া হলুদ আলোতে দেয়ালের খুব কাছে নিজের চোখ রেখে পরীক্ষা করতে লাগলো রুক্মিণী যে এইমাত্র বয়ে আসা বাতাসের উৎস
ঠিক কোথায়? হঠাৎ তার চোখ গেল সিঁড়ির গায়ে বন্ধ জানালাটার দিকে। জানালার কাঠের ফ্রেমের এক কোণে একটা ছোট্ট কিন্তু নিটোল গর্তের সৃষ্টি হয়েছে, আর এই হঠাৎ বয়ে আসা বাতাস সেখান দিয়েই আসছে। মুখটা বেঁকিয়ে সোজা হয়ে দাঁড়ালো সে। হঠাৎ বাতাস বয়ে যাওয়ার জন্য বেশ ভয় পেয়ে গেছিল রুক্মিণী। আপাতত সত্যিটা জানতে পেরে নিজের ওপরেই একটু বিরক্ত হলো। যে মেয়েটা এই বাড়ি দেখাশোনা করত, সে তো শুনলাম নাকি বহুদিন হলো এখানে কাজের ইস্তফা দিয়ে চলে গেছে, আর সারা গ্রামে বাড়িটার সম্বন্ধে অপবাদ রটিয়ে দিয়েছে যে এই বাড়িতে নাকি সাংঘাতিক কোনো অপদেবতা আছে। তাই জন্যই তো এই গ্রামের কেউই রাতে এখানে থাকতে রাজি নয়। কথাগুলো ভেবে একটা বিরক্ত ভাব নিয়ে রুক্মিণী সিঁড়ি দিয়ে উঠে যেতে লাগলো ছাদের দিকে। আজ পূর্ণিমা, সারা পৃথিবী চাঁদের মায়াবী আলোয় ভরে আছে। ছাদে উঠে চারিদিকটা দেখে মন ভরে গেল রুক্মিণীর। পূর্ণিমা শহরেও আসে, কিন্তু চাঁদের এমন শোভা কি দেখা যায় শহরে? একটা মৃদু মন্দ বাতাস বয়ে যাচ্ছিল চারিদিক থেকে। মনের আনন্দে নিজের মাথার খোঁপাটা আলগা করে দিল সে। চুলের ঢল কোমর পর্যন্ত নেমে এসে হাওয়ায় উড়তে শুরু করলো মৃদু মৃদু। আজ প্রায় 10 বছর ধরে এই একই কাজ করছে সে, কিন্তু আজ অবধি কোনোদিনও এরকম কোনো বাড়িতে থাকার সৌভাগ্য হয়নি। এক নজরে বেশ ভালো লেগে গিয়েছিল তার এই বাড়িটাকে, কিন্তু আজ ওই হারাধন নামের ব্যক্তিটি যেই বাড়ির দেখাশোনা করে, তার কাছে সে জানতে পারে এই বাড়িটা নাকি অভিশপ্ত। বেশ কয়েকটা ছোট ছোট ঘটনা এর ওর মুখ থেকে শুনে আপাতত এই বাড়িটাকে জানবার জন্য কৌতূহল বেশ বৃদ্ধি পেয়েছে। তাই রাতে ছাদে হওয়া শব্দগুলো শুনতে প্রায় একাই উঠে এসেছে সে সিঁড়ি ধরে। কিন্তু এসে দেখল সারা ছাদ ফাঁকা, সন্দেহ করার মতো কোনো কিছুই নেই। মনে মনে ভাবল, বহুদিন ধরে এইরকমই একটা বাড়ির সন্ধানে ছিলাম আমি। শেষ অবধি সব কিছু ঠিক থাকলে বাড়ির মালিক বৃদ্ধ প্রতাপ রায় চৌধুরীর কাছে বাড়িটা কেনার প্রস্তাব রাখবো ভাবছি। তারপর যখন ইচ্ছে তখন হাওয়া বদলাতে চলে আসবো এই বাড়িতে। কথাটা ভেবেই তার মন বেশ ফুরফুরে আর চাঙ্গা হয়ে গেল। শহরের কোলাহল আর ভিড়ভাড়টা আজকাল যেন একদম ভালো লাগে না তার। এমনিতেও ভূতের বাড়ি অপবাদটা বেশ মনে ধরেছে তার। ব্যাপারটা বেশ আকর্ষণীয়। এরকম একটা বাড়ি পাওয়া তার কাছে ভাগ্যের ব্যাপার। এসব কথাই তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল রুক্মিণী। হঠাৎ পিছন দিক থেকে একটা খুট শব্দ ভেসে আসতেই সেদিকে ফিরে তাকালো সে, কিন্তু কোথাও কেউ নেই। সবকিছু আগের মতোই আছে, কিন্তু সে স্পষ্ট শুনেছে শব্দটা। এইবারে সামনের দিকে ফিরে মুচকি হাসল সে। মনে হচ্ছে ভূত বাবাজির আগমন ঘটেছে। এই ভেবে আবারও শব্দটা শোনার জন্য কান পেতে রইল সে। তবে নিরাশ হতে হলো না তাকে। আবার একই জায়গা থেকে খুট শব্দটা ভেসে এলো। এবার আর পিছনে ফিরে তাকালো না, বরং যেদিকে ফিরেছিল সেদিকে ফিরেই বেশ জোরে জোরে বলতে লাগলো, ভূতমশাই, আপনি কি এসেছেন? যদি এসে থাকেন আমাকে একটা প্রমাণ দিন। বিশ্বাস করুন, আমার না আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে। এবার তাকে অবাক করে দিয়ে সত্যি সত্যি আবার খুট শব্দটা হলো। অর্থাৎ ভূত তাকে প্রমাণ দিয়েছে এই কথাটা ধরে নিয়ে আবার সে অশরীরী কাউকে কল্পনা করে বলল, আমি শুনেছি আপনি কাউকে দেখা দেন না। আমার কিন্তু আপনার সাথে আলাপ করার খুব ইচ্ছে, জানেন। আমি আপনার একজন বড় ফ্যান বলতে পারেন। আমি 3 গোনার সাথে সাথে পেছন ফিরব। আপনাকে কিন্তু আমাকে দেখা দিতে হবেই। 1, 2, 3।
বলেই হঠাৎ পিছনে ফিরল সে, কিন্তু তার হাসি মুখেই মিলিয়ে গেল। কই, কেউ কোথাও নেই তো। বেশ নিরাশ হলো সে। এবারে তাকে আশ্চর্য করে ছাদের পাশের অন্ধকার থেকে হাসতে হাসতে আর হাততালি দিতে দিতে বেরিয়ে এলো মৃণাল। তাদের ফিল্মের একটা সাইড রোলে আছে সে। তাকে দেখে রুক্মিণী চারপন্নায় রেগে গিয়ে বলল, মস্করা হচ্ছে? কতক্ষণ ধরে এরকম আমার পিছনে ছিলে বলো তো? শুরু থেকেই দেখতে এসেছিলাম এত রাতে এই ভূতের বাড়িতে আমাদের ফিল্মের হিরোইন একা একা ঠিক কি করতে চলেছে। রুক্মিণী কিছু না বলে মুখটা ফিরিয়ে নিল। এবারে মৃণাল তাকে উদ্দেশ্য করে বলল, রাগ করলে কিন্তু তোমাকে বেশ সুন্দর লাগে। পুরনো ডায়লগ, পচে গেছে। সেটা শুনে মৃণাল আবারও হেসে উঠল। ঠিক সেই সময় হঠাৎ করে রুক্মিণীর চোখ গেল পিছনের দিকে, বাগানের ভিতর একটা বড় আম গাছের দিকে। তার মনে হলো আম গাছটা অযথাই কেমন যেন কেঁপে উঠছে না। না, ঠিক হাওয়ায় দোলা নয়। সে সেদিকে মৃণালের দৃষ্টি আকর্ষণ করানোর জন্য বলল, এই দূরে আম গাছটা কেমন কাঁপছে দেখো। ও বুঝেছি, এবার বুঝি আমাকে ভয় দেখাতে চাইছো তুমি? তার কথায় তেমন কর্ণপাত না করে রুক্মিণী একটু ভালোভাবে দেখার চেষ্টা করল। সে দেখল আম গাছটা থেকে উল্টো হয়ে কি যেন একটা বাদুড়ের মতো ঝুলে আছে। আম গাছটা খুব একটা বেশি দূরে নয়, তাই সে বেশ সহজেই ঝুলে থাকা প্রাণীটিকে দেখতে পাচ্ছে। তবে ওটা কোনো জন্তু যে নয় এ বিষয়ে সে নিশ্চিত। একবারের জন্য তার মনে হলো ঝুলে থাকা প্রাণীটি একটা মানুষ, কারণ অত বড় বাদুড় সারা পৃথিবীতে হয় কিনা সন্দেহ আছে। যখন সে এসব ভাবছে ঠিক তখন তার পিছনে নিঃশব্দে এসে দাঁড়িয়ে তার দৃষ্টি লক্ষ্য করে দেখার চেষ্টা করল মৃণাল। কিন্তু কিছুই বুঝতে না পেরে রুক্মিণীকে প্রায় চমকে দিয়ে জিজ্ঞাসা করল, এত মন দিয়ে কি দেখছো বলো তো? রুক্মিণী তাকে ইশারায় চুপ করে থাকতে বলে চুপিসারে ওই আম গাছটার দিকে আঙুল তুলে দেখালো। মৃণাল এবার একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করতেই বেশ ভালোভাবে দেখতে পেল প্রাণীটিকে। ওটা দেখেই তার বুকটা ধক করে উঠল, কারণ যে প্রাণীটার রুক্মিণী একটু আগেই গাছ থেকে ঝুলে থাকতে দেখেছিল, আপাতত সে চোখের নিমেষে নিজের দু পায়ে ভর করে গাছের ডালে সোজা হয়ে বসেছে। তার চোখ দুটো দূর থেকে দেখেই বোঝা যাচ্ছিল, কারণ সেগুলো জ্বলন্ত মার্বেলের মতো চকচক করছিল। ওরা দেখল তার মুখ থেকে ঝুলে রয়েছে একটা বিশাল বড় জিভ, আর তার পিঠের দুটো টানা, যা দিয়ে সে এতক্ষণ নিজেকে ঢেকে রেখেছিল, সেটা এখন পিঠের উপরে মেলে ধরেছে। তাকে দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি উড়বার প্রস্তুতি নিচ্ছে সে। সম্পূর্ণ ঘটনাটা দেখে মৃণাল আর্তনাদ করে উঠল, ও আমাদের দেখে ফেলেছে, আমাদের পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে রুক্মিণী। কথাটা বলেই মৃণাল রুক্মিণীর হাতটা ধরে একটা হ্যাচকা টানে সিঁড়ির ঘরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। কিন্তু সিঁড়ির মাথার উপরেও ঠিক একই ধরনের একটা পিশাচকে বসে থাকতে দেখল সে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে সে দু পা পিছিয়ে গেল। ঠিক একই ধরনের আরো দুটো বাদুড় রূপী পিশাচ ততক্ষণে এসে বসেছে পাঁচিলের দুধারে। মৃণাল বেশ ভালোই বুঝতে পারছে তাদের ঘিরে ধরেছে পিশাচের দল। এখান থেকে পালানো বেশ কঠিন, তাই সেই রুক্মিণীর হাতটা টেনে বলল, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে রুক্মিণী, ওদের দিকে তাকিয়েও না, দৌড়াও। কিন্তু এ কি, রুক্মিণীর হাতটা হঠাৎ ভীষণ শক্ত হয়ে গেল। এক চুলও নড়ল না সেটা, বরং সে তার হাতটা সজোরে চেপে ধরল।
মৃণাল বেশ আশ্চর্য হয়ে তাকালো রুক্মিণীর দিকে। দেখল রুক্মিণীর ঠোঁটে লেগে আছে একটা তির্যক হাসি। সে ভীষণ গম্ভীর গলায় বলল, তুমি কাকে অগ্রাহ্য করতে বলছো মৃণাল? এরা এরা সবাই আমার সন্তান। এদের এদের অগ্রাহ্য করবো আমি? কঠিন তপস্যার মাধ্যমে আমি আমি এদের জাগিয়ে তুলেছি। রোজ রাতে এরা আমাকে শিকার ধরে দেয়, বদলে এদের আমি আমার কয়েক ফোঁটা রক্ত দিই। তাতে এরা আমার দাস হয়ে থাকে। এরা না এরা এরা এক একটা নরকের জীব। আমার এই বাড়িটা ভীষণ দরকার ছিল মৃণাল। শহর থেকে আমি আমার কাজ চালিয়ে যেতে পারছিলাম না, তাই আমি আমাদের পরিচালক নিশিকান্ত বাবুকে এই বাড়ির সন্ধান দিই। কিন্তু কিন্তু আমি না তোমাকে মারতে চাইনি মৃণাল। তুমি নিজেই আমার কাছে ধরা দিয়েছ আজ রাতে। আর কিছু না, আমার শুধু তোমার মৃত শরীরটা চাই মৃণাল। দেবে? বলো না, দেবে? দেবে আমায়? হ্যাঁ? বলে নিজের মুখটা মৃণালের মুখের খুব কাছে আনলো রুক্মিণী। মৃণালের মনে হলো যেন সে একটা ফিল্মের শুটিং দেখছে। এবার সে মনে মনে ভাবল, তাহলে সবটাই রুক্মিণীর নাটক ছিল। কিন্তু নিজের ঘোর কাটিয়ে এবার নিজের হাতটা রুক্মিণীর হাত থেকে ছাড়ানোর চেষ্টা করলো সে। ভীষণ জোরে বল প্রয়োগ করতে সে সক্ষম হলো। আর তখনই রুক্মিণী বেশ জোরে হেসে উঠল। ঠিক তখনই আশপাশ থেকে কটা পিশাচ এসে আছড়ে পড়ল তার উপরে। প্রচণ্ড জোরে আর্তনাদ করতেই যাচ্ছিল মৃণাল, কিন্তু তার আগেই রুক্মিণী একটা কাপড়ের টুকরো গুঁজে দিল তার মুখে। কোমর থেকে বের করে আনলো একটা ছোট ছুরি, আর সেই ছুরির আঘাতে মৃণালের গলার নলিটা এক কোপে কেটে দিল। ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। প্রচণ্ড যন্ত্রণায় মৃণালের চোখগুলো বাইরে বেরিয়ে আসতে চাইছিল। পিশাচগুলোর মধ্যেই একজন তার একটা চোখ খুবলে নিল হাতের আঙুলের তীক্ষ্ণ নখ দিয়ে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হলো মৃণালের। ওদিকে প্রচণ্ড শব্দ করে আকাশ বাতাস কাঁপিয়ে হেসে উঠল রুক্মিণী। ছাদের অন্ধকারের আড়াল থেকে সমগ্র দৃশ্যটা দেখছিল আর একটি অপশক্তি। অন্ধকারের ভিতর থেকে তার কঙ্কালসার মুখের একটা ঝলক দেখা গেল একবার। সব কিছু দেখে আনন্দে তার চোখগুলো ধক করে জ্বলে উঠল। এই কদিনের মধ্যে প্রতাপগড় রাজবাড়িতে একটা হুলস্থুল পড়ে গেছে। কিভাবে যেন প্রায় রোজ রাতেই এক এক করে গায়েব হতে শুরু করেছে প্রোডাকশনের লোকেরা। আর তারা এমনভাবেই গায়েব হয়ে যাচ্ছে এই রাজবাড়ি থেকে যেন কোনোদিন এই রাজবাড়িতে আসেইনি। এই কদিনে সিনেমার পরিচালক নিশিকান্ত বাবুকে যে কতবার পুলিশের দ্বারস্থ হতে হয়েছে সেটা এখানে উপস্থিত প্রায় প্রতিটা মানুষই জানে। আপাতত এখানে যা পরিস্থিতি তাতে পুলিশ স্টেশন নিশিকান্তবাবুর ঘর বাড়িতে পরিণত হয়েছে। প্রথমে উনি মিসিং ডায়েরি লেখাতে যেতেন, কিন্তু এখন পুলিশই ওকে কথায় কথায় বারবার করে ডেকে পাঠাচ্ছে থানাতে। বেশ বিরক্ত হয়ে নিশিকান্তবাবু আজ ফিরছিলেন থানা থেকে। এই কয়েকদিন আগে নিশিকান্তবাবুর গাড়ির ড্রাইভার রমেশকে গাড়ির মধ্যে বসে গান শুনতে দেখা গিয়েছিল, কিন্তু সকালে উঠে তার খোঁজ করতে গিয়ে দেখা যায় সেখানে সে নেই।
সারা বাড়ির আশপাশ তন্ন তন্ন করে খুঁজেও তাকে কোথাও পাওয়া যায়নি। তাই নিশিকান্তবাবুকে হেঁটেই যাতায়াত করতে হচ্ছে, কারণ দিনের শেষে ভয়ে কোনো ড্রাইভারই রাজবাড়ি ছেড়ে বাইরে বেরোতে রাজি হচ্ছে না। পথ চলতে চলতে নিজের মনেই বিড়বিড় করছিলেন নিশিকান্তবাবু। একে তো শুটিং বন্ধ, তারপর রোজগারের এই যন্ত্রণা হয়েছে। যখন তখন ডেকে পাঠাচ্ছে থানাতে। আরে তোদের কি কোনো কাম কাজ নেই নাকি? আরে যদি না থাকে তো আমাদের ফিরে যেতে দেয় শহরে। বলে যতক্ষণ না এই কেস শেষ হবে ততক্ষণ নাকি এখান থেকে কোথাও যাওয়া যাবে না। আর এদিকে রোজ একটা করে মানুষ গায়েব হয়ে যাচ্ছে। কোন দিন দেখি আমি না গায়েব হয়ে গেলাম। ঠিক যে সময়ে এসব কথা ভাবছিলেন উনি, ঠিক তখনই কিছু একটা যেন হুশ করে তার মাথা ছুঁয়ে বেরিয়ে গেল। একটু অন্যমনস্কভাবেই হাতটা মাথার উপরে তুলে একেবারে শূন্যে ঘোরালেন নিশিকান্তবাবু। মনে মনে ভাবলেন বালুর জাতীয় কোনো নিশাচর পাখি হবে। কিছুটা দূর যাবার পর আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় বেশ উত্তেজিত হয়ে আকাশের দিকে তাকাতেই তিনি দেখতে পেলেন একটা বিশাল বড় বাদুড়ের মতো কিছু একটা উড়ে গেল একটা গাছ থেকে আর একটা গাছে। এবার একটু শঙ্কিত হয়ে পড়লেন নিশিকান্তবাবু। মনে মনে ভাবলেন, এত বড় বাদুড়? কথাটা ভাবা মাত্রই দ্রুত পা চালাতে লাগলেন উনি, আর মাঝে মধ্যে ওপরের দিকে মুখ তুলে দেখতে লাগলেন বারবার। সন্ধে হলে এমনি গ্রামের রাস্তা ফাঁকা হয়ে যায়, তার উপর আবার রাজবাড়ি থেকে লোক উধাও হয়ে যাওয়ার ঘটনাটা শোনার পর থেকেই এই চত্বর কেউ মারাতে চাইছেন না রাতের বেলা। একা একাই দ্রুত পায়ে হেঁটে আস্তে আস্তে কিছুটা দূর থেকেই রাজবাড়ির দরজাটা দেখতে পেলেন নিশিকান্তবাবু। একটা অপেক্ষাকৃত খোলা মাঠের মতো সুরকি পথ পেরিয়ে ঢুকতে হয় রাজবাড়িতে। রাস্তার দুয়ার থেকে শুরু হয়েছে ঘন জঙ্গল। নির্ভয়ে কিছুটা এগোনোর পরেই হঠাৎ হারাধনকে রাজবাড়ির গেট পেরিয়ে আসতে দেখলেন তিনি। কিছুটা এগিয়ে আসতেই হারাধনকে জিজ্ঞাসা করলেন, এই এত রাতে কি করছিলিস তুই এখানে? আগে আপনার সাথেই তো দেখা করতে এসেছিলাম বাবু। বলছিলাম কি, এখনো তো বাড়ি পরিষ্কারের টাকাটা পেলাম না বাবু। বুঝতেই তো পাচ্ছেন, গরিব মানুষ। এই কথা, ঠিক আছে। তোর কত টাকা আছে বল। আর তোর সাথে তো আরেকজন ছিল, কি যেন নাম? হ্যাঁ, হরিপদ। তার হিসাবটাও করে দিচ্ছি, তাকে দিয়ে দিস। হ্যাঁ। এই বলে মাথা নিচু করে নিজের কাঁধের ব্যাগটা খুলতে খুলতে আবার হারাধনকে জিজ্ঞাসা করলেন, তা ওই হরিপদকে আজ বেশ কিছুদিন হয়ে গেছে দেখিনি। তা কোথায় গেছে সে? নিজের পুরো কাজটাও তো শেষ করেনি সে। ভীষণ খিদে পেয়েছিল, তাই খেয়ে ফেলেছি, ঠিক যেমন এখন পেয়েছে। কথাটা শুনেই ভীষণ আশ্চর্য হয়ে মাথাটা তুলে তাকালেন নিশিকান্তবাবু, আর সঙ্গে সঙ্গে দেখলেন তার সামনে হারাধনের শরীরটা ধীরে ধীরে বিশাল আকার ধারণ করছে, আর তার সর্বাঙ্গ থেকে খসে পড়ছে মাংস। নিশিকান্তবাবুর মুখ দিয়ে কোনো কথা সরছিল না। প্রচণ্ড ভয়ে যেন বাক শক্তি হারিয়ে ফেলেছেন উনি। এক পা করে পিছনে পিছিয়ে যেতে থাকলেন তিনি, কিন্তু নরকঙ্কাল রূপী হারাধন তাকে একটুও পালানোর সুযোগ না দিয়ে নিজের হাড় বের করা হাতটা সজোরে ঢুকিয়ে দিলেন নিশিকান্তবাবুর বুকের ভেতরে। মুখ দিয়ে একটা শব্দও বেরোলো না নিশিকান্তবাবুর। থরথর করে কাঁপতে কাঁপতে তার শরীরটা ঝুলে থাকলো কঙ্কালটার হাতের উপরে। নরকঙ্কালটা তার একটা পা ধরে নিমেষেই টেনে নিয়ে গেল পাশের অপেক্ষাকৃত গভীর জঙ্গলে। সে কি, এবার খোদ পরিচালকই গায়েব? আমি কি করি বলুন তো স্যার। সেই কাল রাত থেকে ফেরেননি নিশিকান্তবাবু। সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে ফেলা হয়েছে, কোথাও ওর একটুকু খোঁজ মেলেনি। তাই তো আপনার কাছে এলাম আমরা। ঠিক আছে, আগে আপনি পুরো ঘটনাটা লিখিত জানিয়ে একটা এফআইআর করুন তো দেখি, তারপর আমরা যাচ্ছি ওখানে। না স্যার, আর রিস্কটা নিতে পারছি না।
যেখানে খোদ পরিচালক গায়েব হয়েছে সেখানে আমাদের কিন্তু আপনাদের একটা প্রোটেকশন দিতেই হবে, না হলে আজ্ঞা দিন ফিরে যাই। আমরা ভীষণ ভয়ে আছি স্যার। সেই তো, আমি আজ্ঞা দিই আর আপনাদের সাথে খুনি ও পগার পার হয়ে যাক আর কি। ওসব হচ্ছে না। আর তাছাড়া আমাদের কাজের কিছু নিয়ম আছে অমলেন্দ্রবাবু। আপনি কি বুঝতে পারছেন না, হতে পারে আপনাদের মধ্যেই কেউ এই ঘটনার জন্য দায়ী। আমি যদি কোনোভাবে আপনাদের যেতে দিই তাহলে সেই ব্যক্তি বা তার সাথে জড়িত একাধিক ব্যক্তি এই সুযোগের সদ্ব্যবহার করতে পিছপা হবে না। কথাগুলো বলে অমলেন্দ্রকে সামনের টেবিলে বসে থাকা এক কনস্টেবলের দিকে দেখিয়ে দিলেন রণজিৎ। এরপর আর কোনো কথা বাড়াবার সুযোগ পেলেন না অমলেন্দ্র। কথা মতো দুপুরের কাঠ ফাটা রোদে কিছু কনস্টেবল আর সাব ইন্সপেক্টর জয়ন্ত রায়কে সঙ্গে নিয়ে একটা পুলিশ জিপ এসে থামল প্রতাপগড় রাজবাড়িতে। রণজিৎ চ্যাটার্জি গাড়ি থেকে নেমে সবার প্রথমে একবার সারা বাড়িটার উপর চোখ বুলিয়ে নিলেন। তারপর ইশারায় বাকিদের নিজের সাথে আসতে বলে এগিয়ে গেলেন বাড়ির ভিতর। বাড়ির ফটকের সামনেই একটা চেয়ার নিয়ে বসে ঢুলছিল একজন বৃদ্ধ গোছের মানুষ। তার সারা মাথায় যত চুল আছে তার চেয়ে 1.5 গুণ আছে তার দাড়িতে। তাকে ডাকার উদ্দেশ্যে রণজিৎ একবার লাঠিটা ঠুকলো লোকটার চেয়ারে। তার ফলে লোকটি ঘুম থেকে উঠে সামনে পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে ভূত দেখার মতো চমকে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিল চেয়ার থেকে। খুব কষ্ট করে নিজেকে সামলে নিয়ে এবার উঠে দাঁড়ালো ব্যক্তিটি। তারপর ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল রণজিতের দিকে। একটু বিরক্ত হয়ে রণজিৎ আর অপেক্ষা না করে সোজা প্রবেশ করল রাজবাড়ির ভিতর। সেখানে আর সকলের সাথে হলঘরের মাঝখানটায় বসে তাস খেলছিল অমলেন্দ্র। পুলিশকে আসতে দেখে সকলেই ধরফর করে উঠে পড়ল। নিজের গায়ের জামাটা এই গরমে পাশে খুলে রেখেছিল অমলেন্দ্র। সেটা গায়ে গলাতে গলাতে ব্যস্তভাবে এসে দাঁড়ালো রণজিতের সামনে। রণজিৎ তার সাথে আসা বাকি কনস্টেবলদের সারা বাড়ি খুঁজে দেখার নির্দেশ দিলেন। তারপর অমলেন্দ্রবাবুকে জিজ্ঞাসা করলেন, এ বাড়ির সবচেয়ে সন্দেহজনক স্থানটা কোথায় বলে আপনার মনে হয় অমলেন্দ্রবাবু? দেখুন, আমার মতে সারা বাড়িটাই সন্দেহজনক, কিন্তু তার মধ্যেও স্যার আমার তো সবথেকে বেশি সন্দেহজনক স্থান বলে মনে হয় ছাদ। এসে থেকে দেখছি এই গ্রামের কোনো মানুষকে কাজে রাখলে সে ওই ছাদে যেতে ভয় পায়, কিছুতেই যায় না। এছাড়া রাতে ছাদ থেকে কেমন যেন মানে এক ধরনের শব্দ ভেসে আসে স্যার। আমি নিজে কানে শুনেছি। অস্বাভাবিক কিছু দেখেছেন কি ওখানে? তাহলে সেটা বলুন। না স্যার, শব্দ শুনলেও ভয় ওই দিকে কোনোদিনও যেতে পারিনি। এত কিসের ভয় আপনাদের বুঝতে পারছি না। যাই হোক, যখন ছাদ নিয়ে এত সমস্যা, চলো তো জয়ন্ত, একবার ঘুরে আসা যাক সেই ছাদ থেকে। বলে কারোর কথার অপেক্ষা না করে গটগট করে এগিয়ে গেলেন রণজিৎ। ছাদের সিঁড়িটা ধরে উপরে উঠে চারিদিকটা বেশ ভালো করে চোখ বুলিয়ে নিল রণজিৎ। অমলেন্দ্র আর জয়ন্ত রণজিতের পিছন পিছন এসে দাঁড়িয়েছে ছাদে। অমলেন্দ্র এই প্রথমবার উঠল ছাদে, আর ছাদ থেকে গ্রাম বাংলার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল সে। এই খাঁ রোদ্দুরের মধ্যেও বাইরের সবুজে ঘেরা পরিবেশটা তার চোখে একটা আলাদাই প্রভাব ফেলল। হাঁ করে চারিদিকটা দেখতে লাগলো অমলেন্দ্র। রণজিৎ আর জয়ন্তর কাছে এই সৌন্দর্য নতুন নয়, তারা এসবের সাথে অভ্যস্ত। তাই তারা দুজন তন্ন তন্ন করে খুঁজতে লাগলো সারা ছাদটা, কিন্তু কোথাও কিচ্ছু নেই। যেন সবার অলক্ষ্যে কেউ প্রতিদিন সারা ছাদ বেশ পরিপাটি করে ঝাঁট দিয়ে গুছিয়ে রেখে যায়। সেটা দেখে বেশ সন্দেহ হলো রণজিতের। সে অমলেন্দ্রর উদ্দেশ্যে প্রশ্ন করল, আচ্ছা অমলেন্দ্রবাবু, একটু আগে আপনি তো বলছিলেন না যে কেউ ভয়ে আসে না ছাদে? তাহলে ছাদ এত পরিষ্কার কি করে? দেখে তো মনে হচ্ছে কেউ আজই ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখে গেছে ছাদটা। হ্যাঁ, ঠিক বলেছেন তো স্যার, সত্যি মনে হচ্ছে আজই যেন ঝেঁটা দিয়েছে কেউ। কিন্তু বিশ্বাস করুন স্যার, এই দিকে কিন্তু কেউ আসে না। তার চাবি কার কাছে থাকে অমলেন্দ্রবাবু? এবারে কথাটা জিজ্ঞেস করলো জয়ন্ত। কারোর কাছে না,
ছাদে আজ অবধি চাবি দিতে দেখেনি কাউকে, ভেতর থেকেই বন্ধ করে রাখা হয়। অমলেন্দ্রর কথাটা শুনতে শুনতেই হঠাৎ করেই ছাদের একটা কোণে চোখ পড়ল রণজিতের। সেখানে কিছু একটা পড়েছিল। সেদিকে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে বস্তুটাকে হাতে তুলে নিল রণজিৎ। একটা মানুষের দাঁত। সেটাকে ভালো করে নিজের চোখের সামনে ঘুরিয়ে ফিরিয়ে দেখে রণজিৎ প্রশ্ন করল জয়ন্তকে। আচ্ছা জয়ন্ত, মানুষের দাঁত কি এভাবে এদিক ওদিক পড়ে থাকতে দেখা যায়? সাধারণত না, যদি কাকপক্ষী এসে না ফেলে তাহলে। তবে স্যার, কোনো কিছুকেই কিন্তু সন্দেহের আওতার বাইরে রাখা যাচ্ছে না এখন। তাহলে তর্কের খাতিরে ধরে নেওয়া যেতে পারে এখানে কেউ ছিল, কিন্তু অমলেন্দ্র বাবুর মতে এখানে কেউ আসে না বলে এবার অমলেন্দ্রর দিকে তাকালো রণজিৎ। তার মুখে ধূর্ত তার হাসি। নিচে থেকে বেশ একটা শোরগোল শোনা যাচ্ছিল। সেই শব্দ শুনে ছাদ থেকে অমলেন্দ্র সমেত বাকিরা নিচে নেমে এলো। রণজিৎ দেখল একজন বেশ রূপসী মহিলা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন কনস্টেবলের উদ্দেশ্যে বেশ ক্রোধ প্রকাশ করছে। সেটা দেখে জয়ন্ত এগিয়ে গিয়ে তাদের মাঝে দাঁড়িয়ে কনস্টেবলটিকে কারণ জিজ্ঞাসা করতেই রুক্মিণী এগিয়ে এসে বলল, আপনি কি অফিসার ইনচার্জ? আরে দেখুন না, আপনার এই লোকটি তখন থেকে আমার ঘরে ঢোকার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমি নালিশ করতে চাই এর বিরুদ্ধে। আমার ঘর সার্চ করার কি আপনাদের কাছে অনুমতিপত্র আছে? কথাটা শুনে এবার রণজিৎ এগিয়ে এসে বলল, এখানে ওসব অনুমতির দরকার হয় না ম্যাডাম। আপনাদের এখান থেকে আজ কদিন ধরে বেশ কয়েকজন গায়েব হয়েছে, তার উপর কিছু আলোকপাত করতে পারেন কি? আমি কিছু জানি না, তবে এভাবে লোকজন হারিয়ে যাওয়ায় আমিও ভীষণ উদ্বিগ্ন হয়ে আছি অফিসার। দেখুন না, আমাদের শুটিং থেমে গেছে, তার উপরে আবার কাল থেকে নিশিকান্ত বাবুকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ ঠিক আছে, কিছু জানতে পারলে জানাবেন। কথাটা বলে একবার রুক্মিণীকে আপাদমস্তক মেপে নিয়ে সকলকে গাড়িতে উঠতে বলে বেশ দ্রুত বেগে বেরিয়ে গেলেন রণজিৎ। গ্রামের মেঠো রাস্তা ধরে গাড়িতে যেতে যেতে রণজিৎ জয়ন্তকে বলল, যত তাড়াতাড়ি পারো সার্চ ওয়ারেন্ট বের করো জয়ন্ত। কেউ যখন বিনা সার্চ ওয়ারেন্টে তল্লাশি চালাতে দিতে আপত্তি করে তখন আমার সন্দেহ দ্বিগুণ বেড়ে যায়। পরের দিন সার্চ ওয়ারেন্ট নিয়ে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখল রণজিতের পুলিশ বাহিনী। রুক্মিণীও তার ঘর দেখাতে বাধ্য হলো, কিন্তু সেরকম সন্দেহজনক কিছুই পাওয়া গেল না প্রতাপগড় রাজবাড়ি থেকে। কথাগুলো ভাবতে ভাবতেই গাড়ি চালাচ্ছিল রণজিৎ। একটু অন্যমনস্কই হয়ে গেছিল সে। হঠাৎ করে গাড়ির মাথার উপর বেশ জোরে একটা শব্দ হতেই সম্বিত ফিরল তার। শব্দটা শুনে বেশ আশ্চর্য হয়ে গেল সে। ভাবল একবার গাড়িটা থামিয়ে দেখবে কিনা, কিন্তু পরক্ষণেই আবার ফাঁকা রাস্তাটার দিকে তাকিয়ে আর গাড়ি থামাতে ভরসা পেল না সে। এই জায়গাটা অপেক্ষাকৃত ফাঁকা আর জঙ্গলে ঢাকা। জনবসতি এখান থেকে বেশ কিছুটা দূর, তাই একটু জোরেই গাড়ি চালাচ্ছিল সে। কিছুক্ষণ নির্বিঘ্নে কাটার পর আবারও একই শব্দ হলো জিপের মাথার উপরে। এই নিয়ে কিছুক্ষণের মধ্যেই আরও দুবার শব্দ হতেই গাড়ি থামালো রণজিৎ। পকেট থেকে রিভলভারটা বের করে বাগিয়ে ধরল হাতে। গাড়ি থেকে নিচে নেমে কিছুক্ষণ এদিক ওদিক তাকালো, কিন্তু কিছুই চোখে পড়ল না তার। শেষে গাড়ির পাদানিতে পা রেখে উঁচু হয়ে গাড়ির মাথার ওপরটা দেখার জন্য উঠতেই ভীষণ আশ্চর্য হয়ে গেল সে। গাড়ির মাথার ওপরটা প্রায় অনেকটাই তুবড়ে ঢুকে গেছে ভারী কিছুর আঘাতে। গাড়ি থেকে একটা লাফে নেমে পড়ে কিছুক্ষণ নিজের থুতনিতে হাত রেখে চিন্তা করলেন রণজিৎ, কিন্তু ভেবে কোনো কুল কিনারা করতে পারল না সে। তবে এই নির্জন জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, এই ভেবে আবার উঠে পড়ল গাড়িতে। আর সঙ্গে সঙ্গেই তার গাড়ির বনেটের উপর কোথা থেকে যেন উড়ে এসে বসল একটা বাদুড় জাতীয় প্রাণী। আচমকা এরকম ঘটনায় বেশ চমকে গেল রণজিৎ। ভালো করে দেখল সে, প্রাণীটা বাদুড় আর মানুষের সংমিশ্রণ।
আপাতত তার নিজের বিশালাকার ডানা সমেত হাত দুটোকে প্রসারিত করে একটা হাঁটুর উপর ভর দিয়ে লোলুপ দৃষ্টিতে রণজিতের দিকেই তাকিয়ে আছে জন্তুটা। মুখের দুপাশে বেরিয়ে আছে দুখানি সদন্ত, মুখ থেকে ঝরে পড়ছে লালা। এরকম কোনো প্রাণীর উল্লেখ আজ অবধি কোথাও পড়েছে বলে তো তার মনে হলো না। তার এই পরিস্থিতিতে সে ভয়ের চেয়ে আশ্চর্য হয়েছে অনেক বেশি। প্রাণীটা রণজিতের দিকে যেভাবে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে, তাতে সে এই বিষয়ে নিঃসন্দেহ যে প্রাণীটা জাতে হিংস্র। তাই তাকে আক্রমণ করার কোনো সুযোগ না দিয়ে সে গাড়ি স্টার্ট করলো আর ভীষণ জোরে এগিয়ে গেল সামনের দিকে। গাড়ির স্পিডের সাথে টাল সামলাতে না পেরে ওই ভয়ঙ্কর মূর্তি মাটিতে পড়ে গেল। রণজিৎ এবার গাড়ি থামিয়ে গিয়ার দিয়ে পিছনে এসে সজোরে আঘাত করলো পিশাচটার উপরে। একটা বিশ্রী আর্তনাদ শোনা গেল পিছন থেকে। তাতে রণজিৎ নিশ্চিন্ত হলো পিশাচটা থেকে নিষ্কৃতি পাওয়া গেছে। ফলে সাহস করে গাড়ি থেকে নেমে পড়ল সে। কিন্তু গাড়ির পিছনের চাকার কাছে এসে দেখল পিশাচের দেহটা কোনো জাদু বলে গায়েব হয়ে গেছে। সেখানে আর এক ফোঁটা রক্তের কোনো চিহ্ন নেই। হঠাৎই তাকে ভীষণ অবাক করে দিয়ে শোঁ শোঁ শব্দে জন্তুটা তার মাথার খুব কাছ দিয়ে উড়ে গেল। নিজের কোমরে হাত রেখে রণজিৎ বেশ কিছুক্ষণ চেয়ে রইল আকাশের দিকে। তার মনে ধীরে ধীরে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। হয়তো মানুষগুলোর গায়েব হয়ে যাওয়ার পিছনে এরকমই কোনো পিশাচের হাত আছে। তবে এরা কারা, কোথা থেকেই বা এসেছে, ইতিহাসের কোন পৃষ্ঠা থেকে উঠে এসেছে এই জন্তু? যে জন্তু গাড়ির চাকায় পিষে যাওয়ার পরেও আকাশে নির্দ্বিধায় উঠতে পারে, সে কি আদপেও কোনো জন্তু নাকি জন্তুরূপী পিশাচ? তবে যাই হোক না কেন, রণজিতের মতো দুধে দারোগাকে শেষ করা হয়তো পিশাচটার জন্য একটু কঠিন ছিল। গাড়িতে উঠে এসে বসলো রণজিৎ। তারপর গাড়ি স্টার্ট দিয়ে নিজের কোয়ার্টারের দিকে এগিয়ে যেতে লাগলো। মনে মনে ভাবলো, এসব প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে ওই রাজবাড়িতেই। রাত বেশ গভীর। আকাশ কালো করে মেঘ জমেছে। চারিদিক ডুবে আছে নিশ্চিত্র অন্ধকারে। তার মাঝেই হঠাৎ করে নেমে এলো মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টিকে উপেক্ষা করেই একটা কালো চাদরে আপাদমস্তক মুড়ি দিয়ে লাঠিতে ভর করে একজন এসে দাঁড়িয়েছে প্রতাপগড় রাজবাড়ির মূল ফটকে। বহুদিন হয়ে গেছে সে তার বাড়ি ছাড়া, কিন্তু আজ এই বাড়িতে ফিরে আসাটা বেশ জরুরি হয়ে দাঁড়িয়েছে। একটা বিভীষিকাকে সে তার নিজের ভুলেই জাগ্রত করে ছেড়ে দিয়েছে এই প্রকৃতির বুকে। যে একবার যায় সে আর আসে না, এই কথাটা ভুলে গিয়েছিল সে। প্রকৃতির নিয়মের সাথে যে খেলা করতে নেই সেটা তার অজানা ছিল। আজ তার জন্যই এই রাজবাড়িতে তার আশেপাশে তৈরি হয়েছে এক বিপদের বলয়। এর থেকে নিস্তার পেতে তাকে ওই বিপদের সামনে এসে দাঁড়াতেই হবে। শম্ভুনাথ এই বাড়ির একমাত্র পুরোহিত। সে জানে নরকের তার রক্ষী ঘাঁটি গেড়েছে এই প্রতাপগড় রাজবাড়িতেই। তাই সে আবার ফিরে এসেছে তার পুরনো বাসস্থানে। রাজবাড়ির বিশাল দরজাটা খুলে শম্ভুনাথ ভিতরে ঢুকল। লাঠিতে ভর দিয়ে এগিয়ে গেল নিজের কুটিরের দিকে। গিয়ে দরজার সামনে দাঁড়ালো। নিজের ঝোলা থেকে বের করে আনলো একটা চাবির গোছা। চাবিটা দিয়ে ঘরের জীর্ণ তালাটা খুলতে একটু বেগ পেতে হলো তাকে। দরজাটা একটা কর্কশ শব্দ করে খুলে যেতেই আর এক মুহূর্ত অপেক্ষা না করে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন শম্ভুনাথ। সকাল সকাল থানাতে এসে নিজের ঘরে বসে মনোযোগ সহকারে রাতের পুরো ঘটনাটা মনে মনে সাজানোর চেষ্টা করছে রণজিৎ। ঠিক সেই সময় এসআই জয়ন্ত এসে দুবার ঢোকার জন্য অনুমতি চেয়েও কোনো কাজ হলো না দেখে
দরজা ঠেলে ভেতরে ঢুকতে বাধ্য হলো। তারপর সামনে বসে থাকা রণজিতের উদ্দেশ্যে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অতি সন্তর্পণে গলার আওয়াজ নিচু করে আবার একবার ডাক দিল, স্যার, স্যার শুনছেন? এইবার তার ডাকে কাজ হলো। সম্বিত ফিরল রণজিতের। জয়ন্তকে দেখে একটু আশ্চর্য না হয়ে সামনের চেয়ারটার দিকে হাত দেখিয়ে তাকে বসতে বলল। তারপর একটু ভেবে নিয়ে তাকে কাল রাত্রে সমস্ত ঘটনাটা খুলে বলল। ঘটনার বর্ণনার শেষে যখন মুখ তুলে দেখল জয়ন্তর দিকে, তখন সে দেখতে পেল সমস্ত ঘটনা শুনে জয়ন্ত হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। এবার সে জয়ন্তকে একটু ধমক দিয়ে বলল, হাঁ করে তাকিয়ে আছো কেন? তোমার কি মনে হয় আমি আমি ঘটনাগুলোকে বানিয়ে বলছি? তাহলে যাও, দেখে এসো আমার জিপের মাথাটা, সব প্রমাণ পেয়ে যাবে। না না স্যার, অবিশ্বাস করব কেন? তবে এরকম ঘটনা আগে কখনো শুনিনি তো, তাই একটু। আগে কখনো একটা গোটা পরিবারকে তাদের ঘরের মধ্যে আধ খাওয়া অবস্থায় পড়ে থাকতে দেখেছো জয়ন্ত? ওই রঘু বলে গ্রামের লোকটার বাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য তুমি পাঠিয়েছিলে না? আমার সমস্ত ময়না তদন্তের রিপোর্ট আজকের মধ্যেই চাই। শহর থেকে আনানোর ব্যবস্থা করো জয়ন্ত। আর রাতে পুলিশ পোস্টিং দাও রাজবাড়িতে। সমস্ত দুর্ঘটনার ঘাঁটি ওই রাজবাড়িটাই। কথাটা শুনে জয়ন্ত উঠে দাঁড়িয়ে স্যালিউট করে তড়িঘড়ি বেরিয়ে গেল ঘর থেকে। আজ সকাল থেকে শম্ভুনাথকে নিয়ে হুলুস্থুল পড়ে গেছিল প্রতাপগড় রাজবাড়িতে। বাড়ির পুরনো পুরোহিত শম্ভুনাথ ফিরে আসাতে প্রথমে তার পরিচিতি নিয়ে সন্দেহ থাকলেও পরে তা প্রতাপগড় রাজবাড়ির অন্যান্য সদস্যদের কাছ থেকে ফোনে জেনে নেওয়ার পর একটু স্বস্তি এসেছে অমলেন্দ্রর মনে। নিশিকান্ত বাবুর পর এই পুরো দলটার পরিচালক উনি। প্রতাপগড় রাজবাড়ির বর্তমান অতিথিরা আপাতত ভীষণ ভয়ে দিন যাপন করছে। তার মধ্যে অবশ্য পুলিশ প্রোটেকশন পেয়ে একটু স্বস্তি পেয়েছে তারা। রাতে দুজন কনস্টেবল পাহারায় থাকবে বাড়ির বাইরে। তাতে অন্তত যে কয়েকটা রাত তারা সকলে মিলে জেগে কাটিয়েছে সেই ঘুমটা পুষিয়ে নিতে পারবে। প্রতিদিন রাত বাড়ার সাথে সাথেই বাড়ির চারিদিকটাকে একটা নিস্তব্ধতা এসে গ্রাস করে। শম্ভুনাথ সারাদিন ঘুমায়, কারণ তাকে রাত জাগতে হবে, খুঁজতে হবে সেই নরকঙ্কালকে। রুক্মিণী এবার পর্দা ফাঁক করে দেখল পুলিশগুলো এখন বাড়ির মূল ফটকের সামনে চেয়ার নিয়ে বসে গল্প গুজবে ব্যস্ত। দৃশ্যটা দেখে তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি খেলে গেল। কি প্রচণ্ড বোকা এরা! সব জেনে শুনেও আমার জন্য দুটো শিকারের ব্যবস্থা করে দিয়েছে। আজ রাতে আমার সন্তানগুলো তৃপ্তি করে খেতে পারবে। কথাটা ভেবে পর্দাটা বেশ ভালো করে টেনে দিল সে। মাঝরাতে প্রতাপগড় রাজবাড়ির ভিতরের ফটকটা একটু ফাঁক হতে দেখল শম্ভুনাথ। সে কাছেই একটা মস্ত গাছের আড়ালে দাঁড়িয়েছিল। একটা কালো চাদর মুড়ি দেওয়া অবয়বকে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসতে দেখল সে। কাঁধে তার একটা বড় সড়ো ব্যাগ। সে অন্ধকারকে কাজে লাগিয়ে ধীরে ধীরে চলে এলো বাড়ির একদম মূল ফটকের দিকে। সেখানে মানুষের পায়ে হেঁটে বেরোনোর আর একটা রাস্তা আছে। বড় গেটের সামনে চেয়ারে বসে কনস্টেবলগুলো ঘুমে ঢুলছে। এই দৃশ্য দেখে চাদরটাকে আর একটু ভালোভাবে মাথার উপর টেনে নিয়ে ছোট্ট গেটটা খুলে বেরোলো মানুষটা। একটু পরেই ফাঁকা রাস্তাটা ছেড়ে সে মিশে গেল রাস্তার পাশে থাকা গাছগাছালির অন্ধকারে। হন্তদন্ত হয়ে হেঁটে চলেছে অমলেন্দ্র। আজকে তাকে এই রাজবাড়ি ছেড়ে পালাতেই হবে। একবার নিজের মুখটা বেঁকিয়ে বিদ্রুপের সুরে বলল, ভারী তোমার পুলিশ পোস্টিং, হ্যাঁ? সবকটা নাক ডেকে ঘুমাচ্ছে। ওরে বাবারে, ওই প্রেতপুলিতে আর নয়। পিতৃদত্ত এই প্রাণটা নিয়ে একবার রেল স্টেশনে পালাতে পারলেই ট্রেন ধরে সোজা বাড়ি, তারপরে যা হবে দেখা যাবে। ঠিক সেই সময়ে
একটা খুট করে শব্দ হতেই পিছন ফিরে তাকালো সে। বেশ ভালো করে চারপাশটা দেখে নিয়ে আবার হাঁটতে শুরু করল, কিন্তু পিছনে শুকনো পাতার উপরে কোনো দ্বিতীয় ব্যক্তির পথ চলার শব্দ এবারে স্পষ্ট শুনতে পেল সে। ভয়ে ভয়ে তার সারা শরীরের রক্ত যেন শুকিয়ে যেতে লাগলো। মনে মনে ভাবল, এ আবার কোন বিপদ এগিয়ে আসছে আমার দিকে। ভগবান, আজকে আর বাঁচা গেল না। কথাটা ভেবে একবার পিছন ঘুরে তাকাতেই কাউকে ঝট করে একটা গাছের আড়ালে সরে যেতে দেখল সে। এবার সে প্রমাদ গুনল, আর মনে হয় এই যাত্রায় রক্ষা পাওয়া গেল না। রাম 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 রাম। তাও যেটুকু সাহস এখনো অবশিষ্ট ছিল তাতে ভর করে দ্রুত পায়ে এগোতে লাগলো অমলেন্দ্র। কিন্তু কিছুটা দূর আসার পর এবার তার মনে হলো যে অবয়বটা তার পিছনে আসছিল সে যেন এখন তার বেশি কাছাকাছি এসে পড়েছে, কারণ এখন সে তার পায়ের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে। ভীষণ আতঙ্কে পিছন ফিরে চেঁচাতে যেতেই তার মুখটা সজোরে চেপে ধরে রাস্তা থেকে সরিয়ে আনলো শম্ভুনাথ। শম্ভুনাথকে দেখে অমলেন্দ্রর যেন ধরে প্রাণ এলো, কিন্তু তার এরকম ব্যবহারের কারণ জিজ্ঞাসা করতে যেতেই শম্ভুনাথ নিজের ঠোঁটের উপর আঙুল রেখে তাকে চুপ করতে বলল। তারপর গাছের আড়াল থেকে ভীষণ সন্তর্পণে তাকে একটু দূরে একটা নির্দিষ্ট জায়গায় আঙুল দিয়ে দেখাতেই অমলেন্দ্রর সারা শরীর হিম হয়ে এলো। বুকের ভেতরের ধুকপুকনিটা যেন বেশ কয়েক মাত্রায় বেড়ে গেল। কিছুটা দূরে একটা মৃত জন্তুর শরীরের উপর ঝুঁকে পড়েছে একটা বিশাল দেহী নরকঙ্কাল। খচমচ শব্দ করে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সে। কঙ্কালটা পিছন ঘুরে থাকায় তাদের দেখতে পাচ্ছিল না। সে যখন তাদের মহাভোজ তৃপ্তি করে খেতে ব্যস্ত, শম্ভুনাথ এবার অমলেন্দ্রকে হাতের ইশারায় তাকে অনুসরণ করতে বলল। কিন্তু অমলেন্দ্রর যেন পা অসাড় হয়ে গেছে, এক পা নড়াতেও কষ্ট হচ্ছে তার। তখনও সে বাঁচার তাগিদে মরিয়া হয়ে অনুসরণ করতে শুরু করলো শম্ভুনাথকে। পরের দিন প্রতাপগড় রাজবাড়িতে একজন নতুন অতিথির আগমন ঘটল। শিবপ্রসাদ, শম্ভুনাথের দূর সম্পর্কের কোনো আত্মীয়। তাকে সে ডেকে এনেছে গ্রাম থেকে। শিবপ্রসাদকে পেয়ে অমলেন্দ্র কেন যে এত খুশি সেই ব্যাপারটা অনেকের কাছেই বেশ আশ্চর্যের হলেও বর্তমান পরিস্থিতিতে কেউ আর সেই বিষয় নিয়ে মাথা ঘামায়নি। দিন কতক ধরে রাতে পুলিশের যে দুজন কনস্টেবলকে পাহারায় বসানো হয়েছিল তারাও কাল হঠাৎ করেই গায়েব হয়ে গেছে। খবর পেয়ে পুলিশ আসলেও তাদের কোনো হদিশই পাওয়া যায়নি। তাই যেখানে স্বয়ং পুলিশ কিছু করতে পারছে না সেখানে বাকি মানুষেরা যে একটু বিচলিত হবে সেটা বলাই বাহুল্য। আজ সকালে থানার এসআই জয়ন্তবাবু এসে শিবপ্রসাদের 14 গোষ্ঠী উদ্ধার করে গেছে। প্রায় 6 ফুট উচ্চতার এই বলিষ্ঠদেহী মানুষটিকে দেখে কার না ধরে প্রাণ আসে। তার এক মুখ ভর্তি দাড়ি গোঁফ, পরনে খাটো ধুতি আর গেঞ্জি, গলায় গামছা দেখে মনে হয় যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক বৈভবশালী রাজার লেঠেল। আপাতত এই শিবপ্রসাদ দিনে তার দুঃসম্পর্কের জ্যাঠা শম্ভুনাথকে বাড়ির কাজকর্মে সাহায্য করবে আর রাতে বাড়ি পাহারা দেবে। রাতে পাহারা দিতে দিতে কখন যেন একটু ঝিমুনি এসে গিয়েছিল শিবপ্রসাদের। হঠাৎ করে শম্ভুনাথের ধাক্কায় ঘুমটা ভেঙে হকচকিয়ে গিয়ে উঠে বসল সে। শিবপ্রসাদ শম্ভুনাথের কুটিরের মধ্যে বসে জানালা দিয়ে চাদরে ঢাকা একটা নারী মূর্তিকে খুব সন্তর্পণে বাইরের ছোট গেটটা খুলে বেরিয়ে যেতে দেখল। দেখেই সজাগ হয়ে গেল সে। শিবপ্রসাদ আর শম্ভুনাথ যেন এই ঘটনার জন্যই অপেক্ষায় ছিল। নারী মূর্তিটা কিছুটা এগোতেই প্রায় নিঃশব্দে দরজাটা খুলে বেরিয়ে আসে শিবপ্রসাদ আর শম্ভুনাথ। নারী মূর্তিটা আপাতত এগিয়ে যাচ্ছে পাশের জঙ্গলের দিকে। শম্ভুনাথের পিছু পিছু শিবপ্রসাদের গাছের আড়ালে
শম্ভুনাথের পিছু পিছু শিবপ্রসাদ গাছের আড়ালে থেকে পিছু ধাওয়া করছে তার। প্রায় আধ ঘন্টা চলার পর রাজবাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা অপেক্ষাকৃত নির্জন জায়গায় এসে থামল সে। অন্ধকারে ঘেরা স্থানটা থেকে কেমন যেন একটা মাংস পচা গন্ধ আসছিল তাদের নাকে। এই দিকটা বেশ ফাঁকা, দেখেই বোঝা যায় এই নির্জন জায়গায় বহুদিন কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি। কিছুটা দূরে একটা মস্ত বড় গাছের মোটা গুড়ির আড়াল থেকে তারা দুজনে তাকিয়ে দেখল ওই জায়গাটার দিকে। ফস করে একটা মশাল জ্বালালো সেই নারী অবয়ব। সেই আলোতে শম্ভুনাথ আর শিবপ্রসাদ যা দেখতে পেল তাতে তাদের চোখ কপালে উঠল। তারা দেখল মেয়েটির সামনে পড়ে আছে বেশ কয়েকটি মৃতদেহ। তার মধ্যে রাতের কনস্টেবলগুলোর মৃতদেহ দেখে প্রায় আঁতকে উঠল তারা। নারী অবয়বটির মুখ এখনো পর্যন্ত দেখা যাচ্ছিল না। এই সময় এক ঝটকায় নিজের চাদরটা সরিয়ে দিতেই একটা চেনা মুখ দেখতে পেল তারা। এই নারী আর কেউ নয়, রুক্মিণী। জঙ্গলের নির্জনতাকে কাজে লাগিয়ে কোনো এক গভীর সাধনায় বসেছে রুক্মিণী। সামনে মাটিতে রাখা আছে একটা 1 হাত উচ্চতার ভয়ঙ্কর শয়তানের নীল রঙের মূর্তি। প্রতাপগড় রাজবাড়ির গায়েব হয়ে যাওয়া মানুষের পিছনে যে কার হাত বেশ ভালোভাবেই বুঝতে পারছে শম্ভুনাথ আর শিবপ্রসাদ। কিন্তু তাদের এখন ধৈর্য ধরতে হবে। সবার অগোচরে কি ঘটে চলেছে সেটার শেষ অবধি দেখতে হবে তাদের। বেশ অনেকক্ষণ ধরেই ওই ভয়ঙ্কর অপদেবতার উদ্দেশ্যে সাধনায় মগ্ন রুক্মিণী। তার এখন কোনো হুঁশ নেই। আজ রুক্মিণীর প্রতিকৃতি সম্পূর্ণ আলাদা। সে অঙ্গে ধারণ করেছে লাল রঙের শাড়ি, চুল তার এলোমেলো, বাতাসে উঠছে, গলায় রুদ্রাক্ষের মালা। চোখ বন্ধ করে সাধনা করছে সে। শুধু তার ঠোঁট দুটো নড়তে দেখা যাচ্ছে। কিসের মন্ত্র পাঠ করে চলেছে সে? কিছুক্ষণ পর হঠাৎ করে চোখ বড় বড় করে তাকালো রুক্মিণী। তারপর নিজের আসন ছেড়ে কিছুটা উঠে এগিয়ে এলো সে। কোমর থেকে বার করে আনলো ছোট্ট একটা ধারালো ছুরি। সেই ছুরি দিয়ে নিমেষের মধ্যে সে কেটে ফেলল নিজের হাতের দুটো তালু। তারপরে সেই হাত দুটো আকাশের দিকে প্রসারিত করে অজানা কারোর উদ্দেশ্যে ডাক দিল সে। হে আমার সন্তানেরা, নেমে আয় এই ধরিত্রীর বুকে। হে আমার পিশাচের দল, তোদের জননী তোদের 2 হাত তুলে আহ্বান জানাচ্ছে। নেমে আয় বাছারা। কথাটা শেষ করতে না করতেই হঠাৎ করে শম্ভুনাথ আর শিবপ্রসাদ দেখতে পেল তাদের মাথার উপর দিয়ে উড়ে চলেছে পিশাচের দল। ঘন গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে এই সব দৃশ্য দেখে শম্ভুনাথ আর শিবপ্রসাদ যেন বাকশক্তি হারিয়ে ফেলেছে। বিস্ফারিত নয়নে তাকিয়ে আছে তারা রুক্মিণীর দিকে। পিশাচের দল আকাশ থেকে নেমে এসে হাঁটু গেড়ে বসল রুক্মিণীর সামনে। এবার একটা আশ্চর্য ঘটনা ঘটল। সে তার 2 হাত থেকে ঝরে পড়া রক্তের স্রোত একটু একটু করে গোটা পিশাচের মুখে ঢেলে দিল। সেই রক্ত পান করে পিশাচের দল হঠাৎ একত্রিত হয়ে আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে উঠল। সেই শব্দের তেজ এতটাই কর্কশ ছিল যে শম্ভুনাথ আর শিবপ্রসাদ নিজের হাত দিয়ে কান ঢাকতে বাধ্য হল। এদিকে রুক্মিণীর রক্ত পেয়ে তৃপ্ত পিশাচের দল চোখের নিমেষে ঝাঁপিয়ে পড়ল মৃতদেহগুলোর উপরে। প্রায় শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো মানুষের শরীরগুলোকে। এই প্রচণ্ড বিভৎস দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে গেল শিবপ্রসাদ। সে আগে কখনো এরকম দৃশ্যের সাথে পরিচিত ছিল না। এদিকে খাওয়া শেষ হতেই রুক্মিণী নিজের পালিত পিশাচগুলোকে নির্দেশ দিল, যাও
এই মুক্ত পৃথিবীতে ছড়িয়ে যাও। এই ধরিত্রীর বুককে রাঙিয়ে তোলো রক্ত ধারায়। আমাকে এই পৃথিবীর সম্রাজ্ঞী বানিয়ে তোলো। সকলের মুখে যেন শুধু আমারই জয়গান হয়। ভোজন শেষে পিশাচের দল এবার পাড়ি দিল শূন্যে। আজ তারা নিশ্চয়ই হানা দেবে কোনো লোকালয়ে। সেখানে তারা চালাবে মৃত্যুলীলা, রাঙিয়ে তুলবে ধরিত্রীর বুক। ঠিক তখনই নিজের কোমরে গুজে রাখা পিস্তলটা বার করে আনলো শিবপ্রসাদ। তারপরেই চোখের নিমেষে করে ফেললো এমন একটা কাজ যা শম্ভুনাথ কল্পনা করতে পারেননি। সে গাছের আড়াল থেকে বেরিয়ে এসে এক ছুটে পৌঁছে গেল রুক্মিণীর পিছনে। রুক্মিণী তখনও নিজের তৈরি করা পিশাচের দলের দিকে উন্মাদের মতো তাকিয়ে আছে। তার অলক্ষ্যেই শিবপ্রসাদ বন্দুকটা তাক করল মাটিতে রাখা ভয়ঙ্কর মূর্তিটার দিকে। ট্রিগারে চাপ পড়তেই প্রচণ্ড শব্দ করে আকাশ বাতাস কাঁপিয়ে গর্জে উঠল আগ্নেয়াস্ত্রটা। সঙ্গে সঙ্গেই মূর্তিটা ফেটে নীলচে ধোঁয়া বেরোতে শুরু করল এবং ছড়িয়ে পড়ল নিমেষের মধ্যেই চারিদিকে। আর সেটা দেখে রুক্মিণী প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল। সে ভাবতেই পারেনি তার সমস্ত ক্রিয়াকলাপ কেউ গাছের আড়াল থেকে প্রত্যক্ষ করছিল। মূর্তিটা ভেঙে যেতেই আকাশে সদ্য ডানা মেলা পিশাচের দল কর্কশ গলায় আর্তনাদ করে উঠল। তারপর একে একে শুকনো পাতার মতো ঝরে পড়তে থাকলো পৃথিবীর বুকে। আর মাটিতে পড়ার সাথে সাথেই তাদের দেহগুলোতে আগুন ধরে যেতে লাগলো। এইভাবে নিমেষের মধ্যেই তাদের দেহগুলো আগুনে ঝলসে ভস্মে পরিণত হলো। রুক্মিণী সেই দৃশ্য দেখে যেন শোকে তাপে চিৎকার করে উঠল। আর দাঁড়িয়ে থাকতে না পেরে মাটিতে ধপ করে বসে পড়ল সে। তার সামনে বীর দর্পে এসে দাঁড়ালো শিবপ্রসাদ। এখন শম্ভুনাথও গাছের আড়াল থেকে বেরিয়ে এসেছে। তার মুখে একটা স্বতঃস্ফূর্ত হাসি। রুক্মিণীর মাথার কাছে বন্দুকটা ধরে তাকে উঠে দাঁড়াতে বলল রণজিৎ ওরফে শিবপ্রসাদ। নিজের দেহাতি ভাষা ছেড়ে এবার বেশ সাবলীল ভঙ্গিতে বলল, অনেক হয়েছে, উঠুন এবার। আপনার খেলা শেষ রুক্মিণী দেবী। এতগুলো মানুষের মৃত্যুর জন্য আমি আপনাকে গ্রেফতার করছি। কিসের অপরাধে আমাকে গ্রেফতার করছেন ইন্সপেক্টর বাবু? একটা দেহও আপনি দেখতে পাবেন না এখানে, না মানুষের আর না পিশাচের। সবচেয়ে বড় কথা, আপনার আইন ভূত পিশাচে বিশ্বাস করে তো? দেখাতে পারবেন আপনি প্রমাণ? একটু আশেপাশে চেয়ে দেখুন রুক্মিণী দেবী। প্রতিটা গাছের পিছনে এক একটা করে সিপাহী দাঁড়িয়ে আছে। দেখুন দেখুন। চমকে গিয়ে চারিদিকে তাকালো রুক্মিণী। এতক্ষণ অন্ধকারে সে না দেখতে পেলেও প্রতিটা গাছের আড়াল থেকে বেরিয়ে এলো বর্দিধারী পুলিশের দল। তাদের নেতৃত্বে আছে এসআই জয়ন্ত রায়। এবার রুক্মিণী তেতো গেলার মতো করে তাদের উদ্দেশ্যে বলল, ও আচ্ছা, তো সমস্ত পরিকল্পনা করেই নেমেছিলেন তাহলে আপনারা? আপনাকে যে শুধু আমি আর শম্ভুনাথ নয়, সমস্ত পুলিশ বাহিনী অনুসরণ করছিল। আপনি বোধহয় সেটা টের পাননি রুক্মিণী দেবী। কারণটা কি জানেন তো? অত্যধিক আত্মবিশ্বাস মানুষের জীবনে যে কাল ডেকে আনে, সেটা আপনি নিজের দম্ভে ভুলে গিয়েছিলেন। এইসব কথার মাঝখানেই হঠাৎ করে রুক্মিণী নিজের ছুরিটা বার করে এনে রণজিতের বুক লক্ষ্য করে গেঁথে দিল। আর তারপর প্রায় তীর বেগে উধাও হয়ে গেল জঙ্গলের অন্ধকারে। জয়ন্ত আর শম্ভুনাথ হতভম্বের মতো ছুটে এসে ধরল রণজিৎকে। সে তখন যন্ত্রণায় কাতরাচ্ছে।
আরে তোমরা দেখছো কি? যাও, ধাওয়া করো। ওই মহিলাকে কোনোভাবেই পালাতে দেওয়া যাবে না। যাও। বাকি পুলিশের দলও এই দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিল। নির্দেশ পেয়ে তারা ছুটল জঙ্গলের মধ্যে। শম্ভুনাথ বাবু, একটু আসুন, স্যারকে ধরুন। যত তাড়াতাড়ি সম্ভব স্যারকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। জয়ন্ত আর শম্ভুনাথ রণজিৎকে তুলে নিয়ে চলল জিপের দিকে। যত তাড়াতাড়ি সম্ভব তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আর হাসপাতাল এখান থেকে বেশ দূর। জয়ন্ত জিপটা স্টার্ট করে বেশ জোরে চালিয়ে দিল। জঙ্গল ভেদ করে সরু রাস্তা দিয়ে তীর বেগে এগিয়ে চলল তাদের জিপ। ততক্ষণে রণজিৎ যন্ত্রণায় জ্ঞান হারিয়েছে। আজ রাতটা রণজিতের জন্য বেশ কঠিন রাত। গভীর জঙ্গলের মধ্যে একটা অপেক্ষাকৃত স্যাঁতসেঁতে জায়গায় এসে হাজির হয়েছে রুক্মিণী। পুলিশের হাত থেকে পালিয়ে সে যেদিকে দুচোখ গেছে সেদিকে ছুটে চলেছিল প্রাণের দায়ে। কিন্তু পুলিশের হাত থেকে আপাতত নিস্তার পেলেও এ কোথায় এসে পড়েছে সে? চারিদিকে জল কাদায় মগ্ন, পচা গন্ধে নাকে আঁচল চাপা দিল সে। বড় বড় গাছ ভেদ করে এদিকে চাঁদের আলো প্রায় পৌঁছচ্ছে না বললেই চলে। রাতের নিজস্ব আলোতেই কোনো রকমে পথ দেখে এগোচ্ছে রুক্মিণী। একটা অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় এসে সে দেখল সামনেই একটা পচা ডোবার আশেপাশে পড়ে আছে অজস্র মানুষের হাড়গোড়। জঙ্গলের ঝোপঝাড় থেকে ভেসে আসছে সাপদের চিৎকার। কিছুটা দূরেই মাটি থেকে শূন্যে ভেসে থাকতে দেখল কিছু নীল রঙের আলোকে। বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে সে এগুলো আলেয়া। অপেক্ষাকৃত নিচু পচা জলজ জমিতে এসব দেখা যায়, কিন্তু এই জঙ্গলে এরকম কোনো অংশ থাকতে পারে সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। কোনো এক অদৃশ্য শক্তির টানে সে যেন ছুটে এসেছে জঙ্গলের এই ভয়ঙ্কর স্থানে। হঠাৎ করেই একটা কাল পেঁচা খুব কাছেই ডেকে উঠল। কি প্রচণ্ড কর্কশ তার ডাক! কিছুক্ষণের জন্য রুক্মিণীর সারা শরীর কাঁটা দিয়ে উঠল। মনে এক রাশ আতঙ্ক নিয়ে কিছুটা এগিয়ে যেতেই সামনে জঙ্গলের একটা ফাঁকা অংশ তার চোখে পড়ল। সেখানে মানুষের আধ খাওয়া মৃতদেহের অংশ যেন এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দুর্গন্ধ এখানে আরও তীব্রতর হয়েছে। মানুষের দেহের আধ খাওয়া অংশগুলোর দিকে যখন সে বিস্ময়ে তাকিয়ে আছে, ঠিক তখনই তার মনে হলো কেউ যেন তার অলক্ষ্যে পিছনে এসে দাঁড়িয়েছে। চমকে উঠল সে। তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে ঠিক তার পিছনে এসে দাঁড়িয়েছে, আর সে কোনো জীবিত মানুষ নয়। তার উপস্থিতি হঠাৎ করেই কেমন যেন চারিদিকের পরিবেশটা আরো ভারাক্রান্ত করে তুলেছে। রুক্মিণীর মনের কোণে জমে থাকা এক রাশ কালো মেঘ যেন এক্ষুনি ফেটে পড়তে চাইছে কান্নার রূপ ধারণ করে। কিন্তু কেন? তার এরকম হবার কারণ কি? এ কোন বিভীষিকা এসে দাঁড়িয়েছে তার পিছনে, যে তার প্রভাবে ধীরে ধীরে রুক্মিণীর সারা শরীর নিস্তেজ হয়ে পড়ছে? নিজের সারা শরীরকে সংযত করে এবার পিছনে ফিরে তাকালো সে, আর তখনই দেখল একটা বিরাটাকার দেহ বিশিষ্ট অতিকায় নরকঙ্কাল দাঁড়িয়ে আছে। শরীরে তার এক টুকরো মাংস নেই, চোখ দুটো যেন আগুনের গোলা। সে ভয়ে কয়েক পা পিছিয়ে গেল, কিন্তু তাকে বেশ অবাক করে কঙ্কালটা ধীর পায়ে তাকে পেরিয়ে কিছু দূরে এগিয়ে গেল। কঙ্কালটাকে ওভাবে এগিয়ে যেতে দেখে রুক্মিণীর হঠাৎ মনে হতে সঙ্গে সঙ্গে সে নিজের হাঁটু মুড়ে তার সামনে কৃতদাসীর মতো বসে পড়ল। তারপর তার উদ্দেশ্যে বলল, হে নরকের দূত, আমি আপনাকে চিনতে পেরেছি। আমাকে দয়া করে নিজের দাসী হওয়ার অনুমতি দিন। আমি মরতে চাই না, অমর হতে চাই। ওরা আমাকে মেরে ফেলবে।
আমি 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 বাঁচতে চাই। আমাকে আমাকে অমরত্ব দান করুন প্রভু, আমাকে অমরত্ব দান করুন। কথাটা বলা শেষ হতেই নরকঙ্কালের দেহে একটু একটু করে মাংস জমতে শুরু করলো। ধীরে ধীরে সে পরিণত হলো একটা বিভৎস পিশাচে। অসংখ্য সাদা কীট খুবলে খুবলে খাচ্ছে তার সারা শরীরটাকে। ওই ভয়ঙ্কর পিশাচ হঠাৎ করেই তার খুব কাছে চলে এলো। তারপর কর্কশ কণ্ঠে বলল, অমরত্ব পেতে গেলে যে আমার সঙ্গে মিলিত হতে হবে, নিজেকে সমর্পণ করতে হবে শয়তানের চরণে। রুক্মিণী একটা আশার আলো দেখতে পেল। পিশাচের শয্যা সঙ্গিনী রূপে নিজেকে অর্পণ করতেও রাজি হয়ে গেল সে। ওই বিভৎস পিশাচ তার শরীরটাকে চেপে ধরল নিজের দুই বাহুতে। তারপর যে পৈশাচিক প্রক্রিয়ায় তারা মিলিত হলো, তাতে রুক্মিণীর সারা শরীর মন কেঁপে উঠল। কিন্তু অমরত্বের লোভে সে সকল অত্যাচার সহ্যের পর যে বিভীষিকাতে পরিণত হলো, তা বোধহয় সে স্বপ্নেও কল্পনা করেনি। সকালে সূর্যের প্রথম আলোতে চোখ মেলে দেখল রণজিৎ। তার ক্ষত তেমন গভীর ছিল না, তাই এ যাত্রায় সে প্রাণে রক্ষা পেয়েছে। চোখ মেলে তাকাতেই পাশে বসা একজন নার্স প্রায় তীর বেগে উঠে গেল সকলকে খবর দিতে। জানালার বাইরেটাতে এক চিলতে রোদ এসে পড়েছে। তার শুভ্র আলোতে আগের রাতের সমস্ত ঘটনায় যেন রণজিতের দুঃস্বপ্নের মতো ঠেকল। কিছুক্ষণের মধ্যেই একে একে এসআই জয়ন্ত, শম্ভুনাথ, অন্যান্য কনস্টেবল আরও সবশেষে ডাক্তার এসে প্রবেশ করল ঘরে। ডাক্তারের নির্দেশে রণজিৎকে বিশ্রাম করতে বলে জয়ন্ত আর বাকি কনস্টেবলেরা যখন বেরিয়ে গেল, তখন একটা চেয়ার নিয়ে রণজিতের কাছে এসে বসল শম্ভুনাথ। রণজিৎ তাকে জিজ্ঞাসা করল, দয়া করে বলুন যে জঙ্গলের বিভীষিকার হাত থেকে আমরা গ্রামবাসীকে রক্ষা করতে পেরেছি তো? এই জয় আংশিক রঞ্জিত। জঙ্গলের আসল বিভীষিকা এখনো মুক্ত ঘুরে বেড়াচ্ছে। যে কোনো সময় সে আবার হানা দিতে পারে সাধারণ মানুষের জীবনে। তবে এবার যা করার আমি নিজেই করব। তুমি এসেছিলে প্রতাপগড় রাজবাড়িকে শয়তানের কবল থেকে রক্ষা করতে। তোমার কাজ শেষ। আর আমি তোমাকে ওই সাংঘাতিক নরকের দ্বার রক্ষীর সামনে যেতে দিতে চাই না। এতে তোমার জীবন বিপন্ন হতে পারে। তাহলে বাকি কাজের প্রশংসা শুধু আপনি একা করতে চাইছেন? এই গ্রামকে শয়তানের হাত থেকে রক্ষা করা আপনার মতো বৃদ্ধের পক্ষে বেশ কঠিন, শম্ভুনাথ। এতে আপনার আমার সাহায্যের বিশেষ প্রয়োজন পড়বে। তাই এসব না ভেবে পরের পরিকল্পনাটা আমাকে একটু খুলে বলবেন কি? কিন্তু ওই বিভীষিকাকে আমি জাগ্রত করেছি রঞ্জিত। ওকে আমাকেই থামাতে হবে। এতে আর কোনো নির্দোষের প্রাণ যাক তা আমি চাই না। হ্যাঁ হ্যাঁ, এইসব আমি আপনার থেকে আগেও শুনেছি। আমি শুধু আপনার পাশে থাকব। এখন আমাকে খুলে বলুন তো, ঠিক কিভাবে ওই পিশাচকে শেষ করা যায়? আসলে তান্ত্রিক নরনারায়ণ ছিলেন এককালের বিশাল বড় সাধক। শাস্ত্রে এমন কোনো তন্ত্র নেই যা ওনার জানা ছিল না। তন্ত্র সাধনার মাধ্যমে উনি মানুষের কল্যাণ করতেন। একসময় আমি ছিলাম ওনার শিষ্য। উনি নিজে হাতে আমাকে বহু তন্ত্রমন্ত্রের শিক্ষা প্রদান করেছিলেন। কিন্তু কিন্তু কালের প্রভাবে একসময় আমি সংসারী হই। তন্ত্র সাধনা আমি মাঝপথেই ছেড়ে দিই। কিন্তু আমি কোনোদিন আমার শিক্ষার অপব্যবহার করিনি। তবে সেদিন আমি আমার একমাত্র কন্যাকে ফিরে পেতে অনেক দিনের পুরনো অভ্যাসকে কাজে লাগিয়েছিলাম। কিন্তু আমি অসফল হই। বাকিটা তুমি জানো রঞ্জিত। কিন্তু দুঃখের বিষয় হলো, আজ শ্রীগুরু নরনারায়ণ তান্ত্রিক আর বেঁচে নেই। তাই আজ যদি কেউ এই বিভীষিকার হাত থেকে আমাদের রক্ষা করতে পারে, সে হলো নরনারায়ণের পুত্র রুদ্রনারায়ণ। নরনারায়ণ বেঁচে না থাকলেও উনি বংশ পরম্পরায় সেই বিদ্যা দান করে গেছেন ওনার বংশধরকে। এই গ্রাম থেকে বেশ কয়েকটি গ্রাম পরেই ওনার আশ্রম। তাহলে আর কিসের অপেক্ষা? কালই চলুন সেখানে।
আরে করো কি? আমি আমি ঠিক আছি। আশা করছি আমি কাল যেতে পারবো আপনার সাথে। আর কাল সারা রাত আপনি এখানেই ছিলেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এবারে আপনি যান, বাড়ি গিয়ে বিশ্রাম নিন। এই বলে চোখ বুঝল রণজিৎ। মনটা স্নেহে ভরে উঠল শম্ভুনাথের। নিজের মেয়ে কুসুমের পর আবার কাউকে এভাবে যত্ন নিতে দেখল সে। মন ভরে আশীর্বাদ করে ধীরে ধীরে বেরিয়ে গেল সে ঘর থেকে। রাত্রি দ্বীপ্রহর। চাঁদের আলো স্পষ্ট এসে পড়েছে একদল সন্ন্যাসীর উপরে। এই গেরুয়াধারী ভয়ঙ্কর রূপী সন্ন্যাসীদের সকলের সামনে দাও দাও করে জ্বলছে একটা যজ্ঞের আগুন। এক মনে মন্ত্রপাঠ করে চলেছে তারা। সন্ন্যাসীর দল যে বৃত্ত সৃষ্টি করেছে তার মধ্যমণি হয়ে যিনি বসে আছেন তিনি হলেন তান্ত্রিক রুদ্রনারায়ণ। লাল বর্ণের পোশাক পরিহিত জটাধারী তান্ত্রিক রুদ্রনারায়ণের এই রূপ যেন তাকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। ওনার গম্ভীর স্বরে মন্ত্রপাঠে গম গম করছে সারা জঙ্গল। ওনার পাশে বসে আছে শম্ভুনাথ, আর কিছুটা দূরে দাঁড়িয়ে আছে রণজিৎ। রণজিতের মনে পড়ে গেল সেদিন যখন বিভীষিকার হাত থেকে গ্রামকে উদ্ধার করার জন্য তারা তান্ত্রিক রুদ্রনারায়ণের দ্বারস্থ হয়েছিলেন, তখন ওনার এই রূপ সে দেখেনি। সেদিন তান্ত্রিক রুদ্রনারায়ণের সৌম্যকান্তির রূপ তাদের অভিভূত করেছিল। সদা প্রসন্ন, অত্যধিক সাধারণ জীবনযাপন করা সাধারণ মানুষটিকে দেখে রণজিতের মনে ওনার জন্য অন্য ধরনের ভালো লাগা জন্ম নিয়েছিল। উনি প্রায় একবার শুনেই সমস্ত ঘটনার গুরুত্ব বুঝে গিয়েছিলেন আর সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু আজ এই গভীর বনে যজ্ঞের আগুনের সামনে যাকে সাধনা করতে দেখছে রণজিৎ, সেই কি সেদিনের সৌম্যকান্তি সাধু? তবে আজ তার এইরকম ভয়ঙ্কর রূপ কেন? তবে আজ কি এমন কিছু ঘটতে চলেছে এই জঙ্গলে যা হয়তো রণজিতের মনে সারা জীবনের মতো দাগ রেখে যেতে পারে? কথাটা ভাবার সাথে সাথেই হঠাৎ করে কোথা থেকে প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো। চারিদিক ধুলোয় অন্ধকার হয়ে যেতে লাগলো। পাশের জঙ্গল থেকে ভয়ঙ্কর সব শব্দ ভেসে আসতে লাগলো। রণজয় দেখল শম্ভুনাথ এক মনে হাত জোর করে তাকিয়ে আছে জঙ্গলের দিকে। এত দুর্যোগের মধ্যেও কিন্তু একজন সাধুও নিজের মন্ত্রপাঠ থামালেন না। ঠিক সেই সময়ে কিছুটা দূরে যে অবয়বটা টলতে টলতে এসে হাজির হলো, তাকে দেখে রণজিতের শরীরে খেলে গেল একটা ঠান্ডা রক্তপ্রবাহ। এই অবয়বটা তার খুব চেনা। ওটা আর কেউ নয়, সামনে দাঁড়িয়ে আছে লাল বস্ত্র পরিহিতা রুক্মিণী। কিন্তু কিন্তু এ কি হয়েছে তার? কাঁচা হলুদের মতো গায়ের রং উধাও হয়ে গিয়েছে। সেই জায়গায় তার গা কালো পোড়া মাংসের ডেলায় পরিণত হয়েছে। ঠোঁটের দুপাশে গজিয়ে উঠেছে দুটো তীক্ষ্ণ সদন্ত। গালের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে লালা। পরনের শাড়িটাও রক্তে রাঙা, ছিন্ন ভিন্ন, লজ্জা নিবারণে ব্যর্থ। গলা দিয়ে বেরিয়ে আসছে এক পৈশাচিক গর্জন। রুক্মিণীর এই রূপ দেখে কিছুক্ষণের জন্য নিজের চোখ বন্ধ করে নিতে বাধ্য হলো রণজিৎ। কোনো মানুষের এরকম পরিণতি কিভাবে সম্ভব সে কল্পনাও করতে পারেনি। রুক্মিণীর আগমনের সাথে সাথে কোথা থেকে যেন কালো মেঘ এসে ঢেকে ফেলল চাঁদের আলোকে। বেশ জোরে বিদ্যুৎ চমকে উঠল কোথাও। এই বিদ্যুতের আলো রুক্মিণীর উপর পড়তেই রণজিৎ দেখতে পেল রুক্মিণীর অর্ধেক শরীর তার হলেও বাকি অর্ধেক একটা বীভৎস কঙ্কালের রূপ নিয়েছে। এসব দেখে শম্ভুনাথ উঠে দাঁড়িয়েছে। রণজিৎ গিয়ে দাঁড়ালো শম্ভুনাথের পাশে। এই ভয়ঙ্কর দৃশ্য প্রত্যক্ষ করার পরেও
একজন তান্ত্রিকও তাদের মন্ত্র উচ্চারণ থামায়নি। এই দৃশ্য তাদের বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। তন্ত্রগুরু রুদ্রনারায়ণ তার মন্ত্রোচ্চারণের বেগ আরো দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিতেই একটা বিকট চিৎকার করে রুক্মিণী ছুটে আসতে লাগলো তাদের দিকে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে রণজিতের বুকটা ধক করে কেঁপে উঠল। তাদের দিকে দৌড়ে আসার সময় রুক্মিণী একটুও খেয়াল করেনি যে তান্ত্রিকদের বানানো একটা বলয়ের মধ্যে প্রবেশ করে ফেলেছে সে তার ধারালো নখ দিয়ে প্রত্যেককে একবার করে আঘাত করতে গেল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়ে ছিটকে পড়ল মাটিতে। ঠিক সেই সময় রুদ্রনারায়ণের চোখের ইশারায় শম্ভুনাথ নিজের হাতে ধরা রুদ্রনারায়ণের দেওয়া মন্ত্রপুত ছুরিটা বের করে আনল। তারপর সেটা নিয়ে দৌড়ে গেল রুক্মিণীর দিকে। রুক্মিণীর সঙ্গে সঙ্গে নিজের ধারালো নখ দিয়ে আঘাত করতে গেল শম্ভুনাথকে, কিন্তু পারল না। রুদ্রনারায়ণের সৃষ্টি করা বলয় আর সাধুদের সমবেত মন্ত্রোচ্চারণ রুক্মিণীর সকল শক্তিকে হ্রাস করে দিয়েছে কিছুক্ষণের জন্য। কিন্তু সে কথা পরক্ষণেই বুঝতে পেরে ধূর্ত রুক্মিণী যে কাণ্ড ঘটালো সেটা দেখে রণজিৎ, রুদ্রনারায়ণ দুজনেই অবাক হয়ে গেল। রুক্মিণী শম্ভুনাথের সামনে বসে পড়ে হঠাৎ অশ্রুসিক্ত নয়নে বলল, আমাকে চিনতে পারছো না বাবা? আমি তোমার একমাত্র মেয়ে কুসুম। দেখো, আমি ফিরে এসেছি তোমার কাছে। আমাকে মেরো না, বাঁচাও, আমাকে বাঁচাও। কথাগুলো বলার সময়ে কিছুক্ষণের জন্য রুক্মিণীর চোখের দিকে তাকিয়েছিল শম্ভুনাথ। তার প্রভাবে সে যেন প্রায় সম্মোহিতের মতো মাটিতে বসে পড়ে রুক্মিণীর দিকে তাকিয়ে কাঁদতে থাকে। কুসুম, কুসুম বাবার কুসুম। না শম্ভুনাথ, ওই পিশাচিনী তোমার মেয়ে কুসুম নয়, ও মায়াবিনী। তোমাকে ভোলানোর চেষ্টা করছে। কুসুমের আত্মা অনেক দিন আগেই স্বেচ্ছায় এই পৃথিবী ত্যাগ করেছে। তুমি তাকে ফিরিয়ে আনতে পারোনি। চোখ খোলো শম্ভুনাথ, যে দেখো, ও তোমার দুর্বলতার সুযোগ নিতে চায়। কিন্তু রুদ্রনারায়ণের বলা কথাগুলোর কোনো প্রভাবই শম্ভুনাথের উপর পড়ল না। ঠিক সেই সময় রুক্মিণীর ঠোঁটের কোণে খেলে গেল একটা বাঁকা হাসি। তবে সেটা কোনোভাবেই রণজিতের চোখ এড়ালো না। সে বেশ ভালোভাবেই বুঝতে পারল যে শম্ভুনাথের প্রাণ সংশয় ঘটতে চলেছে। ওই পিশাচিনী সঠিক সময়ের অপেক্ষায় আছে। তখনই তার মনে পড়ে গেল রুদ্রনারায়ণের বলা কথাগুলো। উনি এই যজ্ঞে বসার আগে বলেছিলেন, শোনো তোমরা, মাত্র কিছুক্ষণের জন্য যখন চাঁদের আলো নিস্তেজ হয়ে যাবে, তখনই সঠিক সময় আসবে ওই শয়তানকে শেষ করার। কথাটা মনে পড়তেই একবার আকাশের দিকে তাকিয়ে দেখল রণজিৎ। মেঘ কেটে গেছে। যে কোনো সময় চাঁদের আলো উজ্জ্বল করে তুলবে বিশ্ব চরাচর। কথাটা বুঝতে পেরে আর একটুও কাল বিলম্ব না করে এক মুহূর্তের মধ্যে ছুটে এসে রঞ্জিত শম্ভুনাথের হাত থেকে কেড়ে নিল ছুরিটা। আর তান্ত্রিক রুদ্রনারায়ণের কথা মতো সেটাকেও সজোরে বসিয়ে দিল রুক্মিণীর হৃৎপিণ্ড লক্ষ্য করে। প্রচণ্ড গর্জন করে মাটিতে পড়ে গেল রুক্মিণী। তার শরীর থেকে মাংস ঝরে পড়তে লাগলো। সেখান থেকে বেরিয়ে এলো একটা বীভৎস নরকঙ্কাল। সেই নরকঙ্কাল আকাশের দিকে তাকিয়ে কর্কশ গলায় চিৎকার করতে লাগলো। তারপরেই তার শরীর থেকে একটা কালো ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে উঠে যেতে লাগলো ওপরের দিকে। দেখতে দেখতে সেই কঙ্কাল বিলীন হয়ে গেল পৃথিবীর বুকে। এবার মন্ত্রপাঠ থামালো তান্ত্রিকের দল। রুদ্রনারায়ণ এখনো তাকিয়ে আছে ঘটনাস্থলের দিকে। এবারে ধীর পায়ে এগিয়ে দাঁড়ালো শম্ভুনাথের কাছে। তাকে সামনে এসে দাঁড়াতে দেখে ডুকরে কেঁদে উঠল শম্ভুনাথ। বলল, আমি পারলাম না ঠাকুর, আমি পারলাম না।
আমি আবার হেরে গেলাম নিজের লোভের কাছে। কুসুমকে পাওয়ার লোভ আমি আজও সামলাতে পারিনি ঠাকুর, আজও না। আমি বুঝতে পেরেছি এই লোভই বহুদিন আগে আমাকে আমার সাধনা থেকে বঞ্চিত করেছিল। তাই আমি একজন সফল তান্ত্রিক হয়ে উঠতে পারিনি কোনোদিনও। এবার গভীর স্নেহে তাকে দুহাত দিয়ে তুলে দাঁড় করালেন রুদ্রনারায়ণ। আবার তার মুখে সেই আগের দিন দেখা সুন্দর সৌম্য ভাবটা ফিরে এসেছে। এবার তিনি শম্ভুনাথের উদ্দেশ্যে বললেন, না শম্ভুনাথ, তুমি তাই করেছ যা একজন সন্তান হারানো পিতা করে থাকে। তোমার মনের দুর্বলতাকে কাজে লাগিয়ে ওই শয়তান তার কার্যসিদ্ধি করতে চেয়েছিল। ওই পিশাচ মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে চিরকাল তাদের দাসে পরিণত করে এসেছে। তার একটা জলজান্ত উদাহরণ হলো রুক্মিণী। সে নিজের লোভে পড়ে কোন নরকের কীটে পরিণত হয়েছে নিশ্চয়ই তা তুমি প্রত্যক্ষ করেছ। তাই জীবনে আর কোনোদিন প্রকৃতির নিয়মকে পরিবর্তন করতে চেয়েও না শম্ভুনাথ। এই প্রকৃতি সময় থাকতে কাউকে বঞ্চিত করে না, শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকতে হয় আমাদের। তুমি বোধহয় ভুলে গেছ, ছোটবেলায় তুমি আমার সহচর ছিলে। আমি জানতাম ওই নরকের দ্বাররক্ষী তোমার কোনো দুর্বল স্থানকে আবার আঘাত করতে পারে। তাই আমি ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলাম। ঠিক সময়ে রঞ্জিত তোমাকে রক্ষা না করলে আজ হয়তো তুমি বেঁচে থাকতে না। কথাগুলো বলে রুদ্রনারায়ণ এসে দাঁড়ালো রণজিতের কাছে। রণজিৎ আর নিজেকে থামাতে পারল না, ঝুঁকে রুদ্রনারায়ণের পায়ের ধুলো নিল। মুখে সৌম্যকান্তি হাসি ফুটিয়ে রণজিৎকে প্রাণ ভরে আশীর্বাদ করে নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেলেন তান্ত্রিক রুদ্রনারায়ণ। তান্ত্রিক রুদ্রনারায়ণের পথের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে রণজিৎ এবার এসে দাঁড়ালো শম্ভুনাথের পাশে। একটু হেসে শম্ভুনাথকে বলল, আমি বলেছিলাম না আপনি বৃদ্ধ হয়েছেন, আপনার পক্ষে সব সম্ভব নয়। তুমি ঠিকই বলেছ, আমার সত্যি বয়স হয়ে গেছে। তা আপনি কি আবারও ফিরে যাবেন রাজবাড়িতে? মানে বলছিলাম যে যদি এই আপনার সেরকম কোনো অসুবিধা না থাকে তাহলে আমার কোয়ার্টারের একটা ঘর খালি পড়ে আছে। অভিভাবকহীন বাড়িতে থাকতে থাকতে আমিও না কেমন হাঁপিয়ে উঠেছি। কথাটা বলে রণজিৎ তাকালো শম্ভুনাথের দিকে। তাকে অশ্রুসিক্ত নয়নে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখল রণজিৎ। ঠিক তখনই আকাশের লালের আভা দেখা দিল একটু একটু করে। সেই আলোতে সারা জঙ্গলটার সুন্দর রূপ দেখে কিছুক্ষণ মুগ্ধ নয়নে দাঁড়িয়ে রইল দুজনে। ভোর হবার সাথে সাথেই আবার সারা জঙ্গল পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠল। এবার রণজিৎ আর শম্ভুনাথ হাঁটা লাগালো একসাথে। তাদের জিপটা জঙ্গলের বাইরে দাঁড় করানো আছে। আজ তাদের গন্তব্য একই। আপনারা শুনলেন আমাদের আজকের নিবেদন লেখিকা নবনীতা বোসের কলমে প্রেতবুহ। গল্পের নাট্য রূপান্তর করেছেন দেবস্মিতা। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন নিহারেন্দু ব্যানার্জি, কৌশিক ব্যানার্জি, এনামুল খান, বর্ষা, শুভদীপ ঘোষ, অতনু ভট্টাচার্য, সুজন ঘোষ, সোমনাথ মজুমদার, শুভম রায়চৌধুরী, পার্থ মুখার্জি, নীল চক্রবর্তী ও আমি অমিত সরকার। ধ্বনি সম্পাদনায় ছিলেন রিম্পা ঘোষ। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং শুনতে থাকুন লোককথা।
মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।